হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, আজকে আমরা পড়বো জিন ও জিনতত্ত্ব। জুলজি একটা চ্যাপ্টার। আর এটা হচ্ছে আমার সাবজেক্ট। ঠিক আছে? তো বোটানি তো আমার একটা সাবজেক্ট পড়াইছি। এখন জুলজিতে আমার একটা সাবজেক্ট পড়াবো। বোটানিতে আমার কোন সাবজেক্টটা পড়াইছিলাম? বায়োটেকনোলজি। ঠিক না? আর জুলজিতে আমার সাবজেক্ট পড়াবো জিন, জেনেটিক্স। তো আমার সাবজেক্টের নাম হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। তো তো আশা করি এমনিও তো বায়োলজির যত চ্যাপ্টার পড়াইছি বস লেভেলের পড়াইছি না সবকিছু, মানে ইচ এন্ড এভরি ওয়ার্ড। হুম। তো স্বাভাবিকভাবে একে তো বায়োলজিতে বস লেভেলের সবকিছু পড়াইছি, এখন আবার আমার সাবজেক্টই পড়াইতেছি। ঠিক আছে? তো আশা করি ইচ এন্ড এভরি টপিক ক্লিয়ার থাকবে। ঠিক আছে? এক হচ্ছে এটা। আর হচ্ছে, হ্যাঁ, এই চ্যাপ্টার কিন্তু কঠিন আছে। ঠিক আছে? এই চ্যাপ্টার কিন্তু কঠিন। কঠিন বলতে এই চ্যাপ্টার যদি বুঝে না পড়স, মানে বুঝার জিনিস আছে। ঠিক আছে? নরমালি বায়োলজিতে বুঝার জিনিস থাকে, আমার মুখস্থ জিনিস, হাউফা জিনিস থাকে, মুখস্থ করার জিনিস। তবে এই চ্যাপ্টারে সবকিছু জিনিসই কি বুঝে পড়তে হবে। ঠিক আছে? তো বুঝে পড়তে হবে, তো বুঝে পড়লে জিনিসগুলা ভুলা যাবে না আর কি। ঠিক আছে? ভুলে গেলে আর প্রচুর পরিমাণে প্যাচ ক্রিয়েট হবে। ঠিক আছে? যে বাপের থেকে একটা জিন আসতেছে, মার থেকে একটা জিন আসতেছে, আবার বাপের জিন কোথায় গেল গা, মার জিন কোথায় গেল গা। হ্যাঁ। তো আমরা যদি শুরু থেকে বুঝে বুঝে পড়ি তাহলে ব্যাপারগুলা আর পরবর্তীতে প্যাচ খাবে না। ঠিক আছে? আর আমি একটা জিনিস বুঝাই দিব আজকে, যা যা বুঝাই দিবে এগুলো আবার নিজে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? নিজে প্র্যাকটিস না করলে, মানে নিজে হাতে যদি লিখে লিখে প্র্যাকটিস না করি তাহলে সমস্যা ক্রিয়েট হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে, যেহেতু চ্যাপ্টারের নাম জিন ও জিন তত্ত্ব, প্রথমে জিন তত্ত্ব কি এটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? তো জিন তত্ত্ব হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, জিনের বৈশিষ্ট্য, জিনের স্থানান্তর নিয়ে আলোচনা করা হয় তাকে জিন তত্ত্ব বা জেনেটিক্স বলে। ঠিক আছে? তো আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি। আর তুই আমাকে আমার থেকে শোষণ আর শোষণ তন্ত্রের মানে পিডিএফ করছিস, ঠিক না? পিডিএফ তো আমার থেকেও নেই। নাই কারণ আমি তো মনে হয় না কেমিস্ট্রি ফিজিক্স যেভাবে লিখে লিখে নোট করে দিই, বায়োলজি এভাবে নোট করে দিই না। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। বায়োলজির বেশিরভাগ, বায়োলজির স্ক্রিনশট নেওয়াটাই বেটার। ঠিক আছে? স্ক্রিনশট নেওয়াটা বেটার। তাহলে জীববিজ্ঞানের, হুম, যে শাখায়, জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, জিনের বৈশিষ্ট্য, জিনের গঠন, এই সংজ্ঞাটা হয়তো এর সাথে মিলবে না, বইয়ের সাথে মিলবে না। ঠিক আছে? আমি আমার ভাষায় দিচ্ছি। মোট কথা, কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি আমি তোর। ঠিক আছে? আমার আমার ভাষায় কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, জিনের বৈশিষ্ট্য, জিনের স্থানান্তর নিয়ে আলোচনা করা হয়, জিনের, হ্যাঁ, জিনের স্থানান্তর নিয়ে আলোচনা করা হয়, আলোচনা করা হয়, আলোচনা করা হয় তাকে জিন তত্ত্ব বা জেনেটিক্স বলে। ঠিক আছে? তাকে জিন তত্ত্ব বা জেনেটিক্স বলে। এটা বুঝাবার কিছু আছে সংজ্ঞাটা? মনে তো হয় না। জেনেটিক্স বলে। আর জেনেটিক্স শব্দটার প্রথম ব্যবহার করছে উইলিয়াম ব্যাটসন। ঠিক আছে? প্রথম ব্যবহার করছে কে? জেনেটিক শব্দটা, শব্দটা, এই জেনেটিক শব্দটা প্রথম ব্যবহার করছে, প্রথম ব্যবহার করছে কে? উইলিয়াম ব্যাটসন। ঠিক আছে? বায়োলজিতে আমি নোট করাই দিই না এই কারণে, কারণ হচ্ছে যে প্রতিটা ওয়ার্ড আমাকে টিক চিহ্ন দিয়ে দিয়ে বুঝিয়ে দিতে হবে এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝাচ্ছে। ঠিক আছে? দেখো সাইন, প্রতিটা ওয়ার্ড আমি কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দিই।
তো ভেঙে ভেঙে আমি যদি প্রতিটা ওয়ার্ড এবার আলাদা করে নোট লিখে দিই, কতক্ষণ লাগবে তোর হিসাব আছে? তো ক্লাসটা পুরো লেন্থি হবে, বুঝছ নাই? তো ওভাবে নোট না করে দেওয়াটাই বেটার। ওভাবে যদি নোট করে দিই, যে চ্যাপ্টার আমার 3 ক্লাসে শেষ করতে পারছি, ওই চ্যাপ্টার আমার 7-8 ক্লাস লাগবে, কোনো দরকার নেই। তাহলে প্রথম শব্দটা প্রথম ব্যবহার করছে কি? উইলিয়াম ব্যাটসন। তাহলে এমসিকিউ আসলে পারবো কিনা? তাহলে প্রথম এমসিকিউ পাই গেছস করতে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে জিন কি, জিনের পুরা হাবি জাবি দুনিয়া সবকিছু বুঝাই ফেলবো, ঠিক আছে? হয়তো বইয়ের বাইরেও চলে যেতে পারে, কারণ যেহেতু এটা আমার সাবজেক্ট, আমি ঢুকতে ঢুকতে ঢুকবো, হিসাব থাকবে না, ঠিক আছে? তো আমি মোটামুটি বইটা একটু হালকা পাতলা একটু দেখছি পড়াবার আগে। তো ওটুকের মধ্যে থাকার চেষ্টা করবো, ঠিক আছে? জিন কি, প্রথমে এখন হচ্ছে জেনেটিক্স কি, জিন তত্ত্ব কি, এটা বুঝলাম। এখন জিন জিনিসটা কি, ঠিক আছে? জেনেটিক্স এর সংজ্ঞায় বলে যে জিনের গঠন, তারপর হচ্ছে জিনের স্থানান্তর, জিনের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে জেনেটিক্স। এখন কথা হচ্ছে জিন জিনিসটা কি, প্রশ্ন আসতে পারে না? ক্রোমোজোম চিনি তো আমরা, আমরা একটা কোষ আঁকি, ঠিক আছে? এটা একটা কোষ, ঠিক আছে? না, তুই পারবি না আমার সাথে ইয়া করে পারবি না, একটু পরে দেখবি, ঠিক আছে? কারণ আমি তোকে যদি উদাহরণ দিই, এগুলো তুই সাথে সাথে লিখতে পারবি, সেই জন্য। তারপর দেখ, আচ্ছা, এটা ধর তোর হাত থেকে, তোর আঙ্গুল থেকে আমি দুম করে সেফটিপিন দিয়ে একটা কোষ বাইর করে আনলাম, ঠিক আছে? কেচি দিয়ে কেটে, ব্যথা পাইছিস না? পাবি, স্বাভাবিক। ব্যথা পাইলে সহ্য করতে হবে, আমি এখন তোকে বুঝাবো সেই জন্য কোষটা বাইর করছি, ঠিক আছে? এটা একটা সিঙ্গেল কোষ, আমি এখন এটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছি। আমি কি বলছিলাম, এগুলো কিন্তু আমি যখন বোটানি পড়াইছিলাম আমি একদম ক্লিয়ার করে দিছিলাম, ঠিক আছে? আমি এখন তোকে প্রশ্ন করবো, না পারলে একটা মাইর, ঠিক আছে? এই জিনিসটা কখনো ভুলা যাবে না। এখানে পেঁচানো সুতার মতন জিনিস থাকে না একটা কোষের ভিতর, এটাকে কি বলা হয়? আচ্ছা, এটা তোর কোষ, আর এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। ষোলোটা হচ্ছে নিউক্লিয়াস, কারণ ক্রোমাটিন তন্তু কার ভিতর থাকে? নিউক্লিয়াসের ভিতর থাকে, কোষের ভিতর থাকে না, নিউক্লিয়াসের ভিতর থাকে, ঠিক আছে? তাহলে সবুজটা হচ্ছে কোষ, আর হলুদটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতর ক্রোমাটিন তন্তু একটা সুতার মতন পেঁচানো, সুতার মতন আছে, ঠিক আছে? এটা কিন্তু এটা কিন্তু একটা মাত্রই সুতা, একটা মাত্রই সুতা, বুঝতে পারছি? কয়টা সুতা? একটা সুতা, একটা সুতা অনেক, মানে এই প্যাচ তো তোকে আমি জাস্ট কিছুই না, এটা কিছুই না। মানে এখানে যে প্যাচটা দেখতেছো, এখানে যদি অনুবীক্ষণ যন্ত্র যদি দেখো, একদম ডিটেলসে দেখো, দেখবি যে প্রতিটা জিনিসের মধ্যে মানে প্যাচের অভাব নাই এখানে, ঠিক আছে? এই যে এখানে একটা সিঙ্গেল লাইন দেখতেছিস না, এই সিঙ্গেল লাইনের মধ্যে অনেকগুলো প্যাচ আছে, ঠিক আছে? এটাকে কখন ক্রোমাটিন তন্তু বলবো? যখন এটার মধ্যে এরকম কিছু প্রোটিন ছড়ানো থাকবে, প্রোটিন ছড়ানো থাকবে, হিস্টোন প্রোটিন, মনে আছে? এই হিস্টোন প্রোটিনটাকে যখন বাদ দিয়ে দিব, তখন এটাকে আমরা বলবো, শুধু পেঁচানো সুতাটা যদি নিই, শুধু পেঁচানো সুতাটা নিছি আমি, শুধু পেঁচানো সুতাটা নিলাম, ঠিক আছে? এই পেঁচানো সুতাটাকে বলা হয় ডিএনএ, ঠিক আছে? ডিএনএ একটা লম্বা সুতার মতন প্যাচ, মানে একটা সুতা, এই একটা সুতা অনেকভাবে প্যাচ খাইছে, এটা হচ্ছে ডিএনএ। এই ডিএনএ এর উপর যখন হিস্টোন প্রোটিন গুলো জমা, তখন এই তন্তুটাকে, এই পুরো গঠনটাকে, স্ট্রাকচারটাকে বলবো ক্রোমাটিন তন্তু। এখন যেহেতু আমরা হিস্টোন প্রোটিন গুলোকে বাদ দিয়ে ধরতেছি, এখন শুধু ডিএনএ, এখন শুধু ডিএনএ পাবো না, ব্যাপারটা ফিল করতে পারছস তো? এখন একটা ডিএনএ গঠন আমি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবো, কি দিয়ে দেখবো? ডিএনএ গঠনটা আমরা একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবো। তো ডিএনএ গঠনটা এমন দেখাবে না? দেখতো, দুই ডাবল স্ট্যান্ডার্ড, কারণ ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড, এরকম দ্বি সুতার প্যাচের মতন একটা সুতা গঠন করবে আর কি। হ্যাঁ, এখন তুই বলতে পারো যে আমি তো একটু আগে বলছি ডিএনএ একটা সুতা, আরে আমি তো একটা, আমি বলছি যে এই এই স্ট্রাকচারটা দেখতেছ না, এটাকে একটা সুতা ধরে এই স্ট্রাকচারটা অনেকভাবে প্যাচে প্যাচে এটা তৈরি করছিল, ঠিক আছে? এখন এই প্যাচটাকে আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেছি, ঠিক আছে? তখন দেখবো যে ডিএনএ এর গঠনটা নরমালি দুইটা স্ট্র্যান্ডের গঠিত, দুইটা স্ট্র্যান্ড বলতে দুইটা সুতা দ্বারা, ডিএনএটা আবার দুইটা সুতা দ্বারা গঠিত, ঠিক আছে? তো ডিএনএ যদি দুইটা সুতা দ্বারা গঠিত হয়, তারপর স্ট্রাকচারটা এরকম হয় না?
এগুলো কিন্তু বোটানিতে পড়ে আসছি। হ্যাঁ, কেন এরকম হয়? এই স্ট্রাকচার এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, হাইড্রোজেন বন্ড না? এখানে এখানে অ্যাডিনিন থাকে, এখানে থাইমিন থাকে, এখানে গুয়ানোসিন থাকে, এখানে সাইটোসিন থাকে। হ্যাঁ, অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন, কিন্তু ডিএনএ তে ইউরাসিল থাকে না, তাই না? আরএনএ তে ইউরাসিল থাকে। ভেরি গুড, একটু ক্লিয়ার থাকতে হবে, অন্তত এই বেশি ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তাহলে ডিএনএটা দেখতে এমন, কথা সত্য কিনা? এখন ধর ডিএনএ জাস্ট একটু অংশ, কটুক অংশ, একটু অংশ আমাদের একটা বৈশিষ্ট্য নির্ধারণ করতেছে, ঠিক আছে? তো চুলের কালার নির্ধারণ করার ক্ষেত্রে ডিএনএ এতটুকু অংশ কাজ করতেছে, এতটুকু অংশ, ঠিক আছে? এই এতটুকু অংশকে আমরা বলবো জিন। বুঝাতে পারছি কিনা বলতে একটু কষ্ট করে? জিন জিনিসটা ক্লিয়ার হয়েছে? এখন তুই বলতে পারো যে তোর মনে যত প্রশ্ন না থাকতে পারে, আমি সব প্রশ্ন ক্লিয়ার করে দিব। তুই বলতে পারো যে এগুলা কি তাহলে? এতটুকু অংশ আরেকটা জিন, আরেকটা জিন হইতে পারে এটা চুলের রং না, তুই লম্বা কটুকু হবি নাকি লম্বা হবি নাকি খাটো হবি, এটা একটু অংশ নির্ধারণ করতেছে। মোট কথা ডিএনএর যে ক্ষুদ্র অংশ, তার মানে ডিএনএ, ডিএনএ এটা না? আমি তো ডিএনএ ছোট করে রাখছি, ডিএনএ পুরো ডিএনএটাকে এখানে রাখতে পারবো আমি? পারবো না। তার পুরো ডিএনএ মধ্যে এতটুকু অংশ, এটা অনেক ক্ষুদ্র দেখাবে না? এতটুকু অংশ, এতটুকু অংশ, এই ডিএনএ পুরো অংশের মধ্যে এই ক্ষুদ্র অংশ যেগুলা জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে, ওগুলাকে বলবো আমরা জীব। বুঝতে পারছি কিনা? তাহলে জিনের সংজ্ঞাটা বই থেকে দেখে নিস, ঠিক আছে? সংজ্ঞা আমি জাস্ট বোঝার সুবিধার্থে এগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? তবে জেনেটিক্স এর সংজ্ঞা ভুল হবে না, কারণ আমি ইংলিশে সংজ্ঞা লিখতে পারবো, কারণ আমি আমার পরে ইংলিশে, ঠিক আছে? বাংলায় হাবি জাবি কত লেখা থাকতে পারে, ঠিক আছে? মোট কথা আশা করি ভুল হবে না, ঠিক আছে? ডিএনএর, ডিএনএর, না না এগুলো পরে লিখিস, পরে আলাদা করে সুন্দর করে নোট করিস। ডিএনএর যে ক্ষুদ্র অংশ জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে, জীবের কোনো বৈশিষ্ট্য নির্ধারণ করে, জীবের কোনো একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে লিখি, ঠিক আছে? কোনো একটি, যেমন এটা একটা জিন, এটা কোন বৈশিষ্ট্য নির্ধারণ করতেছে? চুলের কালার। একটা বৈশিষ্ট্য নির্ধারণ করতেছে না চুলের কালারটা, আবার এই বৈশিষ্ট্যটা নির্ধারণ করতেছে, মানে এই জিনটা নির্ধারণ করতেছে তুই লম্বা হবি না খাটো হবি, ঠিক আছে? তো একটা জিন একটা বৈশিষ্ট্য নির্ধারণ করে, তো এতগুলো বৈশিষ্ট্য হবে না? তোর চোখের কালার, তোর চোখ আইব্রু, তারপর তোর লম্বা ছোট, তোর আঙ্গুল কত বড় ছোট হবে, ঠিক আছে? আবার আঙ্গুলের কালার কি হবে, তোর নখের কালার কি হবে, ঠিক আছে? তোর জিব্বার কালার কি হবে, তোর দুনিয়ার সব কিছু তো জিন, ঠিক আছে? তো অনেকগুলো জিন থাকতে হবে না? ডিএনএর যে ক্ষুদ্র অংশ জীবের কোন একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে, কোন একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে, ঠিক আছে? বৈশিষ্ট্য নির্ধারণ করে, সেটা হচ্ছে কি? জিন। বুঝতে পারছি? জিনের বানান বাংলায় এরকম, তুই যদি ভুলে এরকম দিয়ে দেস, এটা এটা কোন জিন হয়ে যাবে? ভূত, এটা হয়ে যাবে ভূত, ঠিক আছে? এটা ক্রস, জিনের বানান হচ্ছে এটা। তাহলে আপাতত জিন জিনিস কি এটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে জিন কি কি আমরা যা যা পড়ে আসছি তাই এখন একটু শর্ট রিভিউ করি, ঠিক আছে? জীবের সব দৃশ্য অদৃশ্যমান লক্ষণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন, ঠিক আছে? আচ্ছা, তোর গলার টন এরকম কেন, একটু মোটা, ধর গলার টন একটু মোটা, তো এখন মোটা টোনটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি, এটাও একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এখন তার মানে জিন যে কতভাবে লাগতে পারে, হাজার কত হাজার জিন যে তোর ভিতরে আছে, এটা বুঝতে পারছি কিনা বল? হ্যাঁ, ঠিক আছে? এর অবস্থান জীবের ক্রোমোজোমে। আচ্ছা, জিনের অবস্থান কোথায়? জীবের ক্রোমোজোমে না? কেন ক্রোমোজোমে? কারণ ক্রোমোজোমে থাকে কি? ডিএনএ না? তো ডিএনএ তে থাকে কি? জিন না? ওই জানলার উপরে দেখ, ঠিক আছে? তার মানে আলটিমেটলি জীবের ইয়ার কি বলে জিনের অবস্থান কোথায়? ক্রোমোজোমে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট, যদি এগুলো আমি পরে আলাদা করে বুঝাই দিব, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে।
আমি যদি তোকে চিত্রটা দেখাই, ওই চিত্র কই গেল, এই যে এখন ক্রোমোজোম তো পুরাটাই, ঠিক আছে, ক্রোমোজোম তো পুরাটাই। এখন তুই বলতে পারছো একটু আগে এটাকে ডিএনএ বলছে, একটু আগে একটু পর ক্রোমোজোম বলতেছিস, ব্যাপারটা তো এমন না। হ্যাঁ, আমি তো তোকে ডিএনএ স্ট্রাকচারটা অণুবীক্ষণ যন্ত্রে দিয়ে দেখাইছি, কিন্তু ডিএনএ এর উপর হিস্টোন প্রোটিন গুলো আছে না, তাইলে তো আমরা তো ধরে নিব ডিএনএ এর উপর হিস্টোন প্রোটিন আছে, তো এটাকে এখন ওভারঅল ক্রোমোজোম ধরতেছি আর কি, ঠিক আছে। তো ওভারঅল ক্রোমোজোম ধরলে জিন অবস্থান করতেছে এখানে, এমন না যে প্রতিটা, যেমন এখানে আবার কোনো জিন আছে, নাই। ক্রোমোজোম সব জায়গায় জিন থাকবে এমন না, কিছু যেমন এটাতে আছে। তো এই জায়গাটাকে আমরা বলবো লোকাস, এই জায়গাটাকে আমরা কি বলবো, এই জায়গাটাকে আমরা বলবো লোকাস। লোকাস শব্দটা আসছে লোকাল থেকে, প্রত্যেকে আসছে লোকাল থেকে। যেমন ও আমাদের মানে লোকাল ছেলে, লোকাল ছেলে মানে কি, যেমন কাজীতরির ছেলে, ঠিক আছে, লোকাল। লোকাল মানে জায়গা, স্থায়ী মানে জায়গা, বুঝাচ্ছে না, মানে ওই জায়গায় স্থায়ী। তো এই জিনটা এই জায়গায় স্থায়ী, তো এটা এই জায়গাটাকে বলা হয় লোকাল, সরি লোকাস। বায়োলজিতে এটা লোকাস বলে আর কি, কিন্তু ওয়ার্ডটা আসে লোকাল থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে এর পরের অংশগুলো, এগুলো লাগবে না, ঠিক আছে আপাতত। হ্যাঁ, এই পরের অংশটুকু আমি তোকে বলি, আমি তোকে বোটানিতে ইয়ে পড়াইছিলাম না, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো এটাই আর কি। ওই যে রেপ্লিকেশন মানে কি, ডিএনএ থেকে ডিএনএ গঠন হয়, অনুলিপন হয়, তাই না। তারপর ট্রান্সক্রিপশন মানে কি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তারপর আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াটাকে ট্রান্সলেশন বলে, ঠিক না। তার মানে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হচ্ছে, ডিএনএ জিনগুলো আরএনএ এর মধ্যে কোড হচ্ছে, এরপর আরএনএ এর জিনগুলো এবার হচ্ছে যে প্রোটিনের মধ্যে কোড হচ্ছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, ঠিক আছে। প্রোটিনের মাধ্যমে কোড হলে, প্রোটিন হচ্ছে আমাদের জীবনের ভাষা বলছিলাম না, এবার প্রোটিন গুলো আমাদের জীবনের সবকিছু নির্ধারণ করতেছে, ঠিক আছে। ওই যে প্রোটিন মানে কি, এনজাইম, হরমোন, এগুলাই তো, এবার বুঝছস। তো আলটিমেটলি জিনগুলা প্রোটিন তৈরি করে ফেলে, এই প্রোটিন তৈরি করার মাধ্যমে এবার আমাদের বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হচ্ছে, ঠিক আছে। তো এখন ব্যাপারটা একটু পর্যন্ত আপাতত বোটানি, তুই যখন আবার ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়বি একটু, ওখানে গেলে আবার বুঝবি যে আলটিমেটলি জিনটা কিভাবে আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করতেছে। যদিও এটা এই চ্যাপ্টারে পড়া না, ঠিক আছে, এটা আবার বোটানি ওই চ্যাপ্টারে পড়া, ঠিক আছে, ওটুক যাওয়া লাগবে না। আপাতত একটু লোকাস পর্যন্ত বুঝছস কিনা বল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বিখ্যাত বিজ্ঞানী মেন্ডেল, ঠিক আছে। এই এই কথাটা যখন বলবি, বিখ্যাত বিজ্ঞানী মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, ঠিক আছে, তখন এই টিচার তোকে কি করবে, একটা শূন্য বসায় দিবে, ঠিক আছে। আমি এখন একটা দুঃখের কথা বলি, ঠিক আছে, মানে কান্নার কথা বলবো, কান্নার কথা বলবো, এখন কান্না করে দিস, ঠিক আছে। একটা গল্প শুনাই তোকে। অস্ট্রেলিয়ায় একটা মানুষ ছিল, ঠিক আছে। তাহলে প্রথম কিওয়ার্ড কি, অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় একটা মানুষ ছিল, মানুষটা ছিল ধর্মযাজক। কে ছিল, ধর্মযাজক। ধর্মযাজক বানান ঠিক আছে কিনা জানি না, বাংলায় আমার অনেক কাঁচা, ঠিক আছে। অস্ট্রেলিয়া একটা মানুষ ছিল, মানুষটা একজন ধর্মযাজক ছিল। ধর্মযাজক মানে কি, যে ধর্ম প্রচার করে, ঠিক আছে। তার নাম কি ছিল, গ্রেগর জোহান মেন্ডেল, ঠিক আছে, গ্রেগর জোহান মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। ওকে, একটু বুঝছস তো। তাহলে এখন গ্রেগর জোহান মেন্ডেল ছিল একজন ধর্মযাজক, তার থেকে তার শখ জাগছে, ঠিক আছে, সে কোনো বিজ্ঞানী ছিল না, ঠিক আছে। তার থেকে শখ জাগছে, সে একটা কাজ করবে। সে কি করছে, 7 বছর ধরে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করছে। কয় বছর ধরে, আমি যদি বলি মানে কিওয়ার্ড, ঠিক আছে, গল্প করতে করতে আমরা বায়োলজি শিখে ফেলবো, ঠিক আছে। 7 বছর ধরে মানে এই থেকে শখ জাগছে, ঠিক আছে। যদি এটাতে তুই গালি দিতে পারবি না, হ্যাঁ। আমরা নর্মালি কাদেরকে গালি দিই, তুই যদি আজকে গবেষণাটা না করতি, আমাদের এত সূত্র আবিষ্কার হইতো না, ঠিক না। ব্যাপারটা হইতেছে, এখন ইতার কেন গালি দিব না দেখবি, ঠিক আছে। ইতি তো শখের বসে করছে, 7 বছর ধরে মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করছে, মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা করছে, ঠিক আছে। উদ্ভিদ নিয়ে গবেষণা করছে, গবেষণা করার পর সে কিছু জিন তত্ত্বের তথ্য পাইছে, জিন তত্ত্বের তথ্য।
জিনতত্ত্বের তথ্য পাইছিল, ঠিক আছে। এখন সে তো একজন ধর্মযাজক, সে যে এত এত একটা এত বড় একটা জিনিস, সে তথ্য তথ্য একটা আবিষ্কার করে ফেলছে জিনতত্ত্বের। কি তথ্য আবিষ্কার করছে এগুলো আমরা আস্তে আস্তে পড়বো, ঠিক আছে। জিনতত্ত্বের তথ্য আবিষ্কার করে ফেললো, পাইছে। এখন সে কি করছে, এই জিনতত্ত্বের তথ্যগুলা লিখিত উপায়ে, কি উপায়ে, লিখিত উপায়ে বিজ্ঞানীদের কাছে প্রকাশ করছে, ঠিক আছে। লিখিত উপায়ে বিজ্ঞানীদের কাছে প্রকাশ করছে, ঠিক আছে। মজা লাগতেছে না? কি হচ্ছে, বিজ্ঞানীদের কাছে প্রকাশ করছে, হ্যাঁ। ওর লাইফ কাহিনী নিয়ে, ওর লাইফ কাহিনী সুন্দর করে বলতেছে, কারণ ওর লাইফ কাহিনী নিয়ে আমরা বাস্তবধর্মী একটা জিনিস দেখবো, বাস্তববাদী একটা জিনিস দেখবো, ঠিক আছে। গুলো উপায়, মানে লিখিত উপায় বিজ্ঞানীদের কাছে প্রকাশ করছে, আর বিজ্ঞানীরা কি করছে, এটা অ্যাকসেপ্ট করে নাই, ঠিক আছে। বিজ্ঞানীরা কি করছে, অ্যাকসেপ্ট করে নাই, অ্যাকসেপ্ট করে নাই। কেন করে নাই? ইত একটা জন্মযাজক, ঠিক আছে। তুই কেন সায়েন্টিস্টের মতন কাজ কারবার করবি বিজ্ঞানের, মানে ও লিখিত জমা দিছে ঠিকই, বিজ্ঞানের পড়ে দেখারও কি ইচ্ছা প্রকাশ করে নাই। ধরো কি পড়বো এগুলা, ইতে কি, ইতে কট্টু করবে, এটা আমাদের আইডিয়া আছে, ঠিক আছে। তো বিজ্ঞানী কেউ অ্যাকসেপ্ট করে না, ও তো দূরে, মানে আমরা 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 আবিষ্কার করতে পারি না এখনো, ইতে কি আবিষ্কার করছে, হ্যাঁ। তো এই ঘটনা ঘটছে 1884 সালে, ঠিক আছে, 1884 সালে। এখন 1884 সাল থেকে 1900 সালের ভিতরে কোন একটা সালে লেখক জোহান মেন্ডেল মারা গেছে, ঠিক আছে। কি হয়েছে, মারা গেছে গা। মারা গেছে। এখন কত সালে মারা গেছে এটা আমি বলতেছি না, কারণ হচ্ছে তুই এখানে বাংলা পড়তে আসছ না যে কবি কত সালে মরে গেছে, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। হুদাই দরকার নেই, যতটুক দরকার টুক। আচ্ছা, সত্যি কথা বলবো, কত সালে মারা গেছে এটা আমি জানি না, ঠিক আছে, সেই জন্য বলি না। আচ্ছা, এখন এরপর পরবর্তীতে 1900 সালে, 1900 সালে, কত সালে, 1900 সালে তিনটা বিজ্ঞানী, কয়টা বিজ্ঞানী, তিনটা বিজ্ঞানী। একটা বিজ্ঞানীর নাম হচ্ছে যে হিউগো, হিউগো ডি ফ্রিস, ঠিক আছে। হিউগো ডি ব্রিস, ঠিক আছে। এই তিনটা বিজ্ঞানীর নাম খুবই কঠিন, খুবই কঠিন, ঠিক আছে। লাস্টেরটা নাম তো তোর জুতা দিয়ে মারতে ইচ্ছা করবে, তার বাপ মারে, ঠিক আছে, মানে আর নাম পাই নাই। সেকেন্ড বিজ্ঞানীর নাম হচ্ছে কার্ল লরেন্স, ঠিক আছে। থার্ড বিজ্ঞানীর নামে, এই যে যার বাপ মারে তোর মারতে ইচ্ছা করবে, এই বিজ্ঞানীর নামটা আমি কখনো উচ্চারণ করতে পারি না, তাই আমি লিখে দিচ্ছি জাস্ট নামটা, ঠিক আছে। এরিক, এরিক পর্যন্ত ঠিক আছে, এরপরের ওয়ার্ডটা আমি উচ্চারণ করতে পারি না, ঠিক আছে। তুই পারলে আমাকে বলিস। এটা হচ্ছে ওর নাম, ঠিক আছে। এরিক শ্যামেক, শ্যামেক হবে আর কি, হোয়াট এভার, এরিক শ্যামেক, ঠিক আছে। এই তিনজন বিজ্ঞানী পৃথক পৃথক ভাবে ম্যান্ডেলের তথ্যগুলো আবার আবিষ্কার করছে। যে ম্যান্ডেল 1884 সালে বিজ্ঞানীদের কাছে খাতা জমা দিছিল, তার তথ্যগুলা বিজ্ঞানী তখন পাত্তা দেয় নাই। ওই তথ্যগুলাই 1900 সালে এই তিনজন বিজ্ঞানী আবার পৃথক পৃথক ভাবে ওই তথ্যগুলো আবিষ্কার করছে, ঠিক আছে। পৃথক পৃথক ভাবে ম্যান্ডেলের তথ্যগুলো আবিষ্কার করেন, ঠিক আছে। এমন না যে তিনজন আবার একসাথে কাজ করে ম্যান্ডেলের তথ্যগুলো আবিষ্কার করছে, তিনজনই তিনজনের মতন করে কাজ করছে, তিনজনই আলটিমেটলি ম্যান্ডেলের তথ্যগুলাই পাইছে, ঠিক আছে। পৃথক পৃথক ভাবে ম্যান্ডেলের তথ্যগুলো আবিষ্কার করেন, ঠিক আছে। তথ্যগুলো যখন আবিষ্কার করেন বিজ্ঞানীরা, এই তিনজন বিজ্ঞানী, তখন এটা সায়েন্স ল্যাবে জমা দিছে না, এবং সায়েন্স ল্যাবে ওরা দেখছে যে এই তথ্য তো অলরেডি 16 বছর আগে একজন দিয়ে গেছে, তখন আমরা ওকে পাত্তা দিই নাই, ঠিক আছে। তাহলে ম্যান্ডেলার জীবন কাহিনী নিয়ে আমরা কি জানতে পারলাম, বাস্তব কাহিনী আমরা কি জানলাম দেখি বলতো। তাহলে ম্যান্ডেলার এখন এই জীবন কাহিনী নিয়ে আমরা কি জানতে পারলাম, আমরা মানে বাস্তবমুখী একটা উদাহরণ পাইছি, কিন্তু দেখি বলতো কি পাইলাম। ব্যাপারটা হচ্ছে মানুষ যখন বেঁচে থাকে তখন আমরা তাকে গুরুত্ব দিই না, ঠিক আছে।
মানুষ যখন মরে যায় তখন আমরা ওর কবরের সামনে যে কান্নাকাটি করি যে মানুষটা আসলে ভালো ছিল, অনেক ভালো মানুষ ছিল। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে এখন বলতো, এই যে তিন বিজ্ঞানী, এদেরও তো ভাবছিল আমরা কি না কি আবিষ্কার করে বলছি, হ্যাঁ, তাহলে জেনেটিক্স এর ফাদার আমাদেরকে বলা হবে, ঠিক না? কিন্তু বিজ্ঞানী, ওরা ভাবছিল, ওরা যখন সায়েন্স ল্যাবে এটা জমা দিচ্ছে তখন ল্যাবের পোলাপাইন বলতেছে আরে বেড়া, 16 বছর আগে থেকে আরেকজন দিয়ে গেছে, ঠিক আছে? কে? ম্যান্ডেল। তাহলে তাহলে জেনেটিক্স এর ফাদার কে? ম্যান্ডেল। তাহলে ফাদার অফ জেনেটিক্স কে? ম্যান্ডেল। এটা কখনো ভুলা যাবে না, ঠিক আছে? এটা একদম বড় করে লিখে দিচ্ছি, ফাদার অফ জেনেটিক্স। মজা পাচ্ছিস না? আরে গল্প করতে করতে দেখবি কখন পড়া শেষ করে দিছি। হ্যাঁ, ফাদার অফ জেনেটিক্স কে? গ্রেগর জোহান মেন্ডেল। অন্য কালার দিয়ে লিখি এটা, গ্রেগর জোহান মেন্ডেল, ঠিক আছে? তাহলে আমাদেরকে কয়েকটি, চারটা বিজ্ঞানীর নাম পাইছি, এগুলো করতে হবে। চারটা বিজ্ঞানী বলতে তিনটা বিজ্ঞানীর নাম পাইছি, একটা ধর্মযাজকের নাম পাইছি, কিন্তু ফাদারকে, ফাদার হচ্ছে ধর্মযাজক, এই তিনজন বিজ্ঞানী না, ঠিক আছে? এই তিনজন বিজ্ঞানী না। ওকে, তাহলে আমাদেরকে এই বিজ্ঞানীর নামগুলো মুখস্থ রাখতে হবে, আবার ধর্মযাজকটার নামও মুখস্থ রাখতে হবে। কারণ কেন? আমাদেরকে প্রশ্ন অনেকভাবে আসতে পারে যে মানে ম্যান্ডেলের কথা যে সত্য, এগুলো কে প্রমাণ করছে, কোন বিজ্ঞানী প্রমাণ করছে? এই তিনজন বিজ্ঞানী প্রমাণ করছে। আবার ফাদার অফ জেনেটিক্স কে? ম্যান্ডেল, ঠিক আছে? তাহলে ব্যাপারটা আমি কি, আজকে আমার কোন বান্ধবীর বার্থডে? তোর, এটা উইশ করে আর কি করবো? আচ্ছা তাহলে দেখ, এখন ম্যান্ডেল, আমি কি বলছি, 7 বছর ধরে মটরশুটির উদ্ভিদ নিয়ে আলোচনা গবেষণা করছে। এখন মটরশুটির উদ্ভিদ নিয়ে কি গবেষণা করছে, ঠিক আছে? সে কিছু করে নেই, সেই বাচ্চাদের মতো একটা খেলা খেলছে, ঠিক আছে? কারণ ইতে তো বিজ্ঞানী ছিল না, ঠিক আছে? ইতে তো দরকার অনেক, ঠিক আছে? ইতে মাইন্ডও আরো তো মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করার মতন যাবে না, ঠিক না? ওটুক যোগ্যতা তার ছিল না, একজন জন্মজাতক ছিল। সে যার মজা করে কি করছে, ম্যান্ডেল কি করছে, একটা লম্বা মটরশুটি গাছ নিছে আর একটা খাটো মটরশুটি গাছ নিছে, ঠিক আছে? এখন কি করছে, কৃত্রিম উপায়ে, মানে প্রাকৃতিক উপায়ে না, প্রাকৃতিক উপায়ে তো সেক্স হয় নাই, ঠিক আছে? এখন এই ওয়ার্ড গুলো ইউজ করতে হবে, ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারটা এইটা, ঠিক আছে? তো প্রাকৃতিক উপায়ে তো সেক্স হয় না, এখন কৃত্রিম উপায়ে সেক্স করা দিয়েছে লম্বা গাছের সাথে খাটো গাছের, ঠিক আছে? এখন কি হয়েছে, সেক্সটা কিভাবে করে, উদ্ভিদের সেক্সটা মানে ছেলের পরাগরেণুটা মেয়ের ইয়াতে পরাগধানীতে দিয়ে দিবে, ঠিক আছে? পরাগধানী থেকে এটা গর্ভমুণ্ডে যাবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে? যাক, ভুল ধরতে পারছস। আমি তো বলে যাচ্ছিলাম, আমি দেখতেছি তুই ধরতে পারস কিনা, ঠিক আছে? পরাগরেণু কি করছে, ছেলে পরাগরেণুটা কি হচ্ছে, মেয়ের গর্ভমুণ্ডে দিয়ে দিছে, ঠিক আছে? তো এখন কি হচ্ছে, খাটো গাছের পরাগরেণু আর লম্বা গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করছে, এদের প্রজনন ঘটাইছে, ঠিক আছে? এখন অন্য কোনো পরাগরেণু যাতে আসতে না পারে, মানে প্রাকৃতিক উপায় যেন বাতাসের মাধ্যমে, মৌমাছির মাধ্যমে আবার আরেকটা পরাগরেণু চলে আসতে পারে না, তখন তো আবার ওর পরীক্ষাটা ব্যর্থ হয়ে যাবে। সেই ক্ষেত্রে ওইটারও ব্যবস্থা করছে যাতে অন্য কোনো পরাগরেণু আবার গর্ভমুণ্ডে স্থাপিত হতে না পারে, ঠিক আছে? ঢুকতে না পারে। সে যেটা ঢুকাইছে অনলি এটাই ঢুকাইছে, ঠিক আছে? সেই জন্য তিনি যথাযথ ব্যবস্থা নেন। যেহেতু লম্বা গাছের জিন প্রকট, হ্যাঁ, জিন প্রকট, প্রকট জিন মানে কি, প্রচ্ছন্ন জিন মানে কি, আমি বুঝাই দিব, ঠিক আছে? আপাতত এটা মনে রাখ, লম্বা গাছের জিন প্রকট বলতে বুঝাইছে লম্বা গাছের জিন যদি ঢুকে আর আরেকটা যদি খাটো গাছের জিন ঢুকে, তাহলে বৈশিষ্ট্য প্রকাশ পাবে লম্বা গাছেরটা, ঠিক আছে? কারণ লম্বা গাছের জিন প্রকট আর ওটা প্রচ্ছন্ন, ঠিক আছে? এমন না যে সবসময় লম্বা গাছের জিনটাই প্রকট হবে, ঠিক আছে? এমন হইতে পারতো যে খাটো গাছের জিনটা প্রকট, তখন তখন কি হতো, খাটো আর লম্বা জিন মিলেই বৈশিষ্ট্য নির্ধারণ করতো ঠিকই, কিন্তু গাছটা দেখাইতো লম্বাটা, সরি খাটোটা, যেহেতু খাটোটা প্রকট, কিন্তু আপাতত এই ক্ষেত্রে লম্বা গাছের জিনটা হচ্ছে প্রকট, ঠিক আছে? তাই এই থেকে উৎপন্ন বীজ, একটা বীজ পাওয়া যাবে, স্বাভাবিক শুক্রাণু ডিম্বাণু মিলে একটা বীজ পাওয়া যাবে। এখন বীজ মিলে, বীজটা যখন বুনছে, বুনার পর কি পাইছে, গাছটা লম্বা হয়েছে, কোনো খাটো গাছ নেই।
একটা খাটো গাছ পাই নাই, ঠিক আছে। এবার এই গাছগুলোতে কোনো খাটো গাছের জিন বাহক হিসেবে রয়ে গেছে কিনা পরীক্ষা করা, ঠিক আছে। গাছ লম্বাটা পাইছে, লম্বা গাছ পাইছে, ঠিক আছে। কিন্তু সে তো জানে এই যে বীজটা বুনার কারণে এই লম্বা গাছটা পাইছে, যে বীজটা বুনার কারণে লম্বা গাছটা পাইছে, সেই বীজের মধ্যে তো সে জানে যে একটা লম্বা গাছের জিন ছিল, একটা খাটো গাছের জিন ছিল, তাই না? কারণ সেই তো পরীক্ষাটা করছে, পরাগরেণুতে একটা খাটো গাছে ঢুকাইছে, একটা লম্বা গাছে ঢুকাইছে, ঠিক না? দুইটা মিলন তো এইভাবে করাইছে। এখন এই বান্দা তো জানে যে এই বীজ অবশ্যই। এখন এই বান্দার প্রশ্ন হচ্ছে সবগুলা কেন লম্বা হয়েছে, একটা কেন খাটো হয় নাই, ঠিক আছে। তো কি করছে, পরীক্ষা করার জন্য এদের একটি গাছ, এখন কি করছে, বীজ তো শুধু একটা পাইনি, দুইটা তিনটা পাইছে না। এখন এই বীজগুলোর মধ্যে আবার পরাগায়ন ঘটেছে, বুঝতে পারছি। এখন ও জানে যে প্রতিটা বীজের মধ্যে লম্বা ছোট দুইটাই আছে, প্রতিটা বীজের মধ্যে, ঠিক আছে। তারপর কি করছে, দুই রকমের গাছ রয়েছে, তাদের মধ্যে তিনবার গাছ লাগা, আচ্ছা। এই গাছগুলোতে কোনো খাটো গাছের জিন বাহক হিসেবে রয়ে গেছে কিনা পরীক্ষা করার জন্য, হ্যাঁ, আমি বলি, প্রথম যে বীজটা পাইছে এই বীজটা থেকে সবগুলা লম্বা আসছে না, সবগুলা লম্বা আসছে না। তখন তার মাথায় তো ক্র্যাক খাই গেছে, অর্থাৎ কিরে বাজি, আমি তো খাটো গাছেরও জিন ঢুকাইছিলাম, হ্যাঁ। তখন তো এত কিছু জানতো না, প্রকট জিন, প্রচ্ছন্ন জিন, ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আমরা পড়বো। তো তখন ও কি করছে, আসলে কি এই বীজের ভিতর খাটো গাছের কোনো জিনই ঢুকে নাই, এটা পরীক্ষা করার জন্য সে কি করছে, এই বীজগুলোর মধ্যে আবার পরাগায়ন করা দিয়েছে, ঠিক আছে, এই বীজগুলোর মধ্যে। তখন পরাগায়নের মধ্যে দেখছে যে কি দেখছে, মানে বীজগুলো দেখা গেল, মানে পরাগায়ন ঘটানোর পর আবার নতুন কিছু বীজ পাইছি না এদের থেকে, এদের মধ্যে যখন পরাগায়ন করেছে তখন আবার কিছু নতুন বীজ পাইছি, এই তোর এগুলো বীজ পাইছি। এখন এই বীজগুলো বুনে দেখছে যে এতে লম্বা ও খাটো দুই রকমের গাছে রয়েছে। এরপর যখন এই বীজগুলা থেকে কি করছে, মানে উদ্ভিদ জন্মাইছে, মটর গাছ উৎপন্ন হয়েছে, কয়েকটা বড়, কয়েকটা ছোট, কয়েকটা বড়, কয়েকটা ছোট, ঠিক আছে। আবার এই বীজগুলো আমি কি বলছিলাম, এই বীজগুলো হচ্ছে এই দুইটা বীজের পরাগায়নের ফল, ঠিক আছে, দুইটা সবুজ বীজের পরাগায়নের ফল, ঠিক না? তখন আবার সে বুঝতে পারছে যে না, আসলে এই যে বীজটা ছিল, এই যে এখানে যে বীজটা ছিল, এই বীজের মধ্যে আসলে খাটো উদ্ভিদের জিনটা ছিল, কিন্তু কোনো কারণে এটা প্রথমবার প্রকাশ পায়নি, কিন্তু সেকেন্ড বার ওদের মধ্যে যখন পরাগায়ন ঘটেছে তখন কিন্তু ঠিকই প্রকাশ পাইছে, ঠিক আছে, ঠিকই প্রকাশ পাইছে। এখন এই ব্যাপারটা সে লিখিত উপায়ে বিজ্ঞানীদের কাছে জমা দিছে, ঠিক আছে। আমরা আরো ম্যান্ডেলার তথ্যগুলা একদম ডিটেলসে বলবো, আপাতত তোকে একটা ট্রেলার দিছি, ঠিক আছে। ট্রেলারটা বুঝতে পারছিস কিনা বল, ওকে, মজা লাগতেছে কিনা বল। দাঁড়া, এগুলো মুছে দিই, মুছে দিব, হ্যাঁ মুছে দিই, কি আসছি তো পরে তো এমনি বুঝবি না। আচ্ছা, মোট কথা আমি যদি একটা শর্টকাটে বলে দিই ওর গল্পটা। ও প্রথমে লম্বা গাছ নিছে, একটা খাটো গাছ নিছে, খাটো গাছের জিন একটা, খাটো গাছের জিন সম্পন্ন খাটো গাছের জনন কোষ আর লম্বা গাছের জনন কোষের সাথে মিলাই দিছে, ঠিক আছে। মিলাই দেওয়ার ফলে প্রথমে যে এর মিলাই দেওয়ার ফলে একটা বীজ উৎপন্ন হয়েছে, কতগুলো বীজ উৎপন্ন হয়েছে, বীজগুলো যখন বুনছে, মাটির মধ্যে বুনছে, দেখা যায় সবগুলাই লম্বা গাছ উৎপন্ন হয়েছে। এখন তার মনে প্রশ্ন জাগছে, কেমনে সবগুলো লম্বা গাছ উৎপন্ন হয়েছে, কারণ আমি তো খাটো গাছে জিনও ঢুকাই দিছিলাম এখানে, ঠিক আছে। এখন তোর মনে প্রশ্ন হচ্ছে খাটো গাছের জিন কেমনে ঢুকাইছে, লম্বা গাছের জিন কেমনে ঢুকেছে, জিন তো অনেক ছোট একটা জিনিস, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে, এগুলো নিয়ে আপাতত আপাতত ট্রেলার, ঠিক আছে। সবগুলো লম্বা হয়েছে, তখন তার মনে প্রশ্ন হচ্ছে আমি তো খাটো ঢুকাইছিলাম, তাহলে কেমনে হইলো। এখন কি হয়েছে, যে বীজগুলো উৎপন্ন হয়েছে ওই বীজগুলোর মধ্যে আবার পরাগায়ন করেছে, ঠিক আছে। মানে ফার্স্ট জেনারেশনে সবগুলো লম্বা আসছে, এখন ফার্স্ট জেনারেশনের মধ্যে আবার পরাগায়ন করেছে, সেকেন্ড জেনারেশনে কিছু লম্বা আসছে, কিছু খাটো আসছে, ঠিক আছে। এটা হচ্ছে তার গল্প, ওকে। কেন খাটো আসছে, কেন লম্বা আসছে, এগুলো এখন না, এগুলো একটু পরে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে পড়ে ফেলতে হবে, সেটা হচ্ছে যে সাটন আর ববেরির একটা তত্ত্ব দিচ্ছিল, ঠিক আছে। সাটন আর ববের তত্ত্বটা মেল জিনিসটা হচ্ছে কি জানো, সাটন আর ববের মানে বুঝাই দিয়েছে যে জিন জিনিসটা কোথায় অবস্থিত, জিন জিনিসটা ক্রোমোজোমে অবস্থিত, ঠিক আছে, এটাই বুঝাই দিয়েছে, ঠিক আছে। দেখ কিভাবে কিভাবে বুঝাইছে, একমাত্র শুক্রাণু আর ডিম্বাণু যেহেতু বংশ পরম্পরা সেতু হিসেবে কাজ করে, এটা তো আমরা সবাই জানি, শুক্রাণু ডিম্বাণু, হ্যাঁ, এটা তো জিন আবিষ্কার করার আগেই সবাই জানে,
যে কারণ এমন তো না যে জিন আবিষ্কার তো হয়েছে ম্যান্ডেল প্রথম তথ্য দিছে তাই না? ব্যাপারটা এমন না। কিন্তু জিন আবিষ্কার হওয়ার আগে কি ম্যান্ডেল তৈরি হয় নাই? ওর বাপ মা কি সেক্স করে নাই? সেক্স করার ফলেই তো ম্যান্ডেল তৈরি হয়েছে। তো অন্তত মানুষের তো এটা কমন সেন্স ছিল যে বাপের শুক্রাণু আর মার ডিম্বাণু মিলিয়ন হয় বাচ্চা তৈরি। কিন্তু কেন কেন বাপ মার বৈশিষ্ট্য ছেলেদের মধ্যে যাচ্ছে বা মেয়েদের মধ্যে যাচ্ছে, সন্তানদের মধ্যে কেন বাপ মার কিছু কিছু বৈশিষ্ট্য মিল পাওয়া যাচ্ছে, ওইটা তখন জানতো না। ঠিক আছে? তো সাটন আর ববের কি বলছে, একমাত্র শুক্রাণু আর ডিম্বাণু যেহেতু বংশ পরম্পরা সেতু হিসেবে কাজ করে, তাই সমস্ত বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলো এগুলোর মধ্যে বাহিত হয়। অন্তত এটা তো ক্লিয়ার হয়েছে। শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যেই তার মানে বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলো আছে, সেজন্য সন্তান আর বাপ মার মধ্যে কিছু মিল থাকে। ঠিক আছে? এখন শুক্রাণু আবার ডিম্বাণু মিলে হয়ে জাইগোট তৈরি করে না। তো জাইগোট সৃষ্টিতে শুক্রাণু মস্তকে অবস্থিত নিউক্লিয়াসে অংশগ্রহণ করে। আমি বলি এটা তোর ডিম্বাণু আর এটা তোর শুক্রাণু। ঠিক আছে? এই শুক্রাণুর মাথাটা আছে না, মাথাটা, এই মাথাটাই অনলি কিন্তু ডিম্বাণুতে ঢুকে, ল্যাসটা কিন্তু ঢুকে না, এই ল্যাস অংশটা ঢুকে না। তার মানে আরো একটা জিনিস ক্লিয়ার হইলাম, বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলা, ছেলেদের বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলো শুক্রাণুর মধ্যে থাকে, কারণ ল্যাস তো ঢুকতেছেই না, তো ল্যাসের কোনো কাজ ছিল না অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাই ধারণা করা যায় যে জনকোষের নিউক্লিয়াসে আর হ্যাঁ, এখন হচ্ছে শুক্রাণুর যে মাথার অংশটা আছে না, এই মাথার অংশটাই হচ্ছে নিউক্লিয়াস। এই মাথার অংশটাই হচ্ছে কি? নিউক্লিয়াস। মাথার অংশটা যদি নিউক্লিয়াস হয় আর মাথার অংশটা যদি বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলো ধারণ করে, তার মানে আমরা আরেকটা কথা বলতে পারি, এই নিউক্লিয়াসের মধ্যেই বৈশিষ্ট্য ধারণকারী কিছু জিনিস থাকে, জিন, জিন আর কি। ঠিক আছে? আবার নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম থাকে না, নিউক্লিয়াসের ক্রোমোজোম থাকে, অতএব ক্রোমোজোমের মধ্যে বংশগতি পদার্থগুলো থাকে। ঠিক আছে? বুঝতে পারছি? এখন নিউক্লিয়াসের ভিতর তো শুধু ক্রোমোজোম থাকে না, অন্য কিছু থাকতে পারে। শুধু ক্রোমোজোমে যে আমরা আলটিমেটলি দাঁড় করাইতে পারবো যে ক্রোমোজোমে নিউক্লিয়াস থাকে, এটা কেমনে দাঁড় করাইতে পারবো? এটা কেমনে জানোস? ক্রোমোজোম যদি কোনো কারণে ক্ষত বিক্ষত হয়, তখন বৈশিষ্ট্য নির্ধারণ ক্ষত বিক্ষত হচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে? মানে উল্টাপাল্টা জিনিস দেখা যাইতেছে। তার মানে বিজ্ঞানীরা সাটন আর ববেরই আলটিমেটলি দাঁড় করাইতে পারছে কি, জিন জিনিসটা কোষের ক্রোমোজোমেই থাকে। ঠিক আছে? এটা হচ্ছে সাটন আর ববের মতামত। বুঝাতে পারছি কিনা বল? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি একটু আগে দেখাই দিলাম না চিত্রকে, ওই এই যে এটাই, এই জিনগুলা অ্যাকচুয়ালি ক্রোমোজোমের মধ্যে থাকে। ঠিক আছে? কারণ জিন তো কোষের ভিতরে থাকতে পারে, নিউক্লিয়াসের ভিতরে থাকতে পারে, ক্রোমোজোমের ভিতরে থাকতে পারে। এখন এটা তো মানুষ ক্লিয়ার ছিল না, এটা সাটন আর ববেরই ক্লিয়ার করে দিয়েছে কি, জিন জিনিসটা এই ক্রোমোজোমেই থাকে। ঠিক আছে? এটাকে কেন ক্রোমোজোম বলতেছি, কারণ এটাকে আমরা ধরে নিচ্ছি এটার মধ্যে হিস্টোন প্রোটিন আছে। ঠিক আছে? ক্লিয়ার কিনা বল? আচ্ছা, এখন জেনেটিক্স নিয়ে পড়ালেখা করার জন্য আমাদেরকে কিছু টার্ম ফুল মুখস্থ থাকতে হবে। ফুল মুখস্থ বলতে কি, বুঝে শুনে মুখস্থ থাকতে হবে। ঠিক আছে? এই টার্ম গুলো অনেক প্যাচাবে, ভুলে যাবি কোনটা অ্যালিল ছিল, কোনটা কি ছিল, লোকাস ছিল, কোনটা কি ছিল, এগুলা মানে প্যাচ ক্রিয়েট হবে। বুঝে বুঝে পড়লে প্যাচ ক্রিয়েট হবে না। এই টার্ম গুলো আমাদেরকে ফুল মুখস্থ থাকতে হবে। তাহলে আমি এই টার্ম গুলো একটু একটু বুঝাই দিই। প্রথম কথা হচ্ছে ফ্যাক্টর বা জিন। তার মানে জিনের আরেকটা নাম ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টর কাকে বলে পারবি? হ্যাঁ, জিন বা ফ্যাক্টর। ঠিক আছে? তার মানে জিনের আরেক নাম ফ্যাক্টর। তার মানে ফ্যাক্টর কাকে বলে পারবি, জিন যাকে বলে তাকেই ফ্যাক্টর বলে। ঠিক আছে? এটাই, কারণ ফ্যাক্টর হচ্ছে জিনের আরেক নাম। এখন কথা হচ্ছে ফ্যাক্টর কখন বলতাম, জিন কখন বলতাম। কথা হচ্ছে যে ম্যান্ডেল যখন মটরশুঁটি গাছ নিয়ে কথাবার্তা বলছিল, গবেষণা করছিল, তখন জিন ওয়ার্ডটা জিন ওয়ার্ডটা কি আবিষ্কার হয় নাই, তখন এটাকে ফ্যাক্টর বলতো। ঠিক আছে? তখন পরবর্তীতে এটাকে জিন বলা হয়েছিল। ঠিক আছে? তাহলে জিন কাকে বলে এটা আমি বলে দিয়ে আসি। ডিএনএ অণুর একটি খন্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক ভৌত বা কার্যিক একক, বংশ থেকে বংশান্তরের জীবের বৈশিষ্ট্য বহন করে, সেটাই। ঠিক আছে? তাহলে এই ফ্যাক্টর বা জিন জিনিসটা বুঝাইতে হচ্ছে না। লোকাস, লোকাসও বুঝাই দিছি, ডিএনএ যে অংশে বা এখন যেহেতু ডিএনএ না বলে এটাকে আমরা ওভারঅল ক্রোমোজোম বলতেছি। হ্যাঁ, কারণ কোষের ভিতর তো ডিএনএ এভাবে থাকে না। কোষের ভিতর তো শুধু, আমি যদি সুন্দর করে রাখি, কোষের ভিতর তো ডিএনএ অনলি এভাবে থাকে না।
কোষের ভিতর তো ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিনও থাকে, তাই না? এই যে হিস্টোন প্রোটিন গুলো থাকে, তাই ওভারঅল স্ট্রাকচারটাকে আমরা ক্রোমোজোম বলি, ঠিক আছে? তাহলে ক্রোমোজোমের যে জায়গাটাতে জিন অবস্থান করতেছে ওই জায়গাটা ওই জিনের লোকাস, ঠিক আছে? বুঝতে পারছি কিনা বলতো একটু? আচ্ছা, লোকাসও বুঝছস। এখন হচ্ছে অ্যালিল বা অ্যালিলোফর্ম, ঠিক আছে? এখান থেকে খুব মজার পড়া শুরু হবে, ঠিক আছে? অ্যালিল বা অ্যালিলোফর্ম কি? সমসংখ্যক ক্রোমোজোম জোড়ে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটির অ্যালিল। কিছু বুঝছস? বুঝছস নাই, ঠিক না? বুঝ আচ্ছা, তাহলে আমি এখন বুঝাই দিই, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা তো বেসিক নলেজ আছে কিনা এটা বলি। শুক্রাণু নির্মাণ মিলন হচ্ছে, জাইগোট উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? শুক্রাণু মানে কি? শুক্রাণু মানে হ্যাপ্লয়েড কোষ না? কারণ জনন কোষ হ্যাপ্লয়েড। ডিম্বাণুও হ্যাপ্লয়েড না, কারণ জনন কোষ হ্যাপ্লয়েড। তার মানে এন সংখ্যক শুক্রাণু এন, ডিম্বাণু এন, দুইটা মিলন হয়ে 2n হবে না? এইটুক তো বেসিক নলেজ আছে, ঠিক আছে? শুক্রাণু এন মানে কি? শুক্রাণু এন মানে হইতেছে যে বাবার কিছু বৈশিষ্ট্য ওখানে আছে, বাবার ক্রোমোজোম গুলা, বৈশিষ্ট্য তো পরে আসতেছি। বাবার ক্রোমোজোম গুলো ওখানে আছে। ডিম্বাণু এন মানে হচ্ছে মার কিছু ক্রোমোজোম ওখানে আছে, ঠিক আছে? যখন জাইগোট উৎপন্ন হয় তখন বাবার ক্রোমোজোম গুলো চলে আসে, মার ক্রোমোজোম গুলো চলে আসে, তাই না? এটাই তো জাইগোট, এটা তো জানোস। এখন ক্রোমোজোম গুলো আসার ক্ষেত্রে একটা নিয়ম ফলো করে, একটা রুলস ফলো করে আসে। রুলসটা হচ্ছে যেটা তুই জানোস না, ঠিক আছে? জাইগোট যখন উৎপন্ন হয়, জাইগোট যখন উৎপন্ন হয় ওখানে 23 জোড়া ক্রোমোজোম থাকে না? কারণ বাবার 23টা আসে, মার 23টা আসে, 23 জোড়া হয়ে 46টা হয়ে যায়, এন এন মিলে 2n হয়, তাই না? আচ্ছা, তাহলে এখন তুই কি জানোস বাবার ক্রোমোজোম গুলার একটা নাম আছে, মার ক্রোমোজোম গুলার প্রতিটা একটা নাম আছে? না। আরে এক্স ওয়াই তো সেক্স ক্রোমোজোম, এগুলো তো পরে, ঠিক আছে? 23টা ক্রোমোজোমের নাম আছে, বাবার যে 23টা ক্রোমোজোম আসতেছে, মার যে 23টা ক্রোমোজোমের নাম আসতেছে, এগুলোর প্রতিটা নাম আছে। নাম হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 23 পর্যন্ত যাবে। হ্যাঁ, 23 পর্যন্ত যাবে, এটা ব্যাপার না। এখন হচ্ছে পড়ায় আসে, এখন হচ্ছে এলিলে আসে, ঠিক আছে? এটা তোর বাপের 1 নাম্বার ক্রোমোজোমটা। এটা বাপের কয় নাম্বার ক্রোমোজোমটা? 1 নাম্বার ক্রোমোজোমটা। এই 1 নাম্বার ক্রোমোজোমের সাথে জোড় বাঁধবে কোন নাম্বার? মায়ের কোন নাম্বার ক্রোমোজোম বলতো? মারও 1 নাম্বার ক্রোমোজোমটাই কি জাইগোটে গিয়ে, জাইগোট যে কোষটা সৃষ্টি হবে ওখানে 46টা না? 46টার মধ্যে আবার 23 জোড়ায় জোড়ায় থাকবে, বলছিলাম না? 23 জোড়ায় থাকবে। তার 23 জোড়া মানে কি? একটা একটা জোড়া আর কি, একটা একটা জোড়া, এরকম 23টা জোড়া থাকবে। জোড়াটা কেমনে ক্রিয়েট হবে? বাপের 1 নম্বর ক্রোমোজোমের সাথে মার 1 নম্বর ক্রোমোজোমে জোড় বাঁধবে, বাপের 2 নম্বর ক্রোমোজোমের সাথে মারও 2 নম্বর ক্রোমোজোমে জোড় বাঁধবে, এভাবে সিরিয়ালি, ঠিক আছে? আমরা আপাতত 1 নম্বর একটা 1 নম্বর ক্রোমোজোম নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? কথার কথা, কারণ এই ক্রোমোজোমের মধ্যে যা যা হবে বাকি ক্রোমোজোম গুলো তা তাই হবে, ঠিক আছে? একটা উদাহরণ দিলে হচ্ছে। একটু বুঝছস কিনা বলতো? এই যে 1 নম্বর ক্রোমোজোমের সাথে 1 নম্বর ক্রোমোজোমে জোড় বাঁধে, এটাকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে? একটু বুঝছস? হোমোলোগাস মানে কি? হোমো মানে মিল আছে, লোগাস মানে কি? মানে 1 নম্বর ক্রোমোজোমের সাথে 1 নম্বর ক্রোমোজোমে জোড় বাঁধতেছে, ঠিক আছে? এখন আমরা বলছিলাম কি প্রত্যেক ফুল একটা ক্রোমোজোমের মধ্যে অনেক জিন থাকতে পারে, ঠিক না? এখানে একটা জিন থাকতে পারে, এখানে একটা জিন থাকতে পারে, এখানে একটা জিন থাকতে পারে। ধর বাবার বাবার থেকে যে ক্রোমোজোমটা আসছে, এই ক্রোমোজোমের এতটুকু অংশে মানে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে, কোন জায়গাটাতে? ঠিক এই জায়গাটাতে একটা জিন আছে, জিনটার নাম পি। জিনটার নাম কি? পি। আবার মার থেকে যে ক্রোমোজোমটা আসে, মার থেকে যে 1 নম্বর ক্রোমোজোমটা আসে, মারও ঠিক ওই একই জায়গায়, ঠিক ওই একই জায়গায়, ঠিক আছে? একটা জিন আছে, ধর জিনটা হচ্ছে কিউ,
একটু বুঝছস? এই দুইটা জিনকে আমরা বলবো, হ্যাঁ হ্যাঁ, আমি যদি এটাকে একটু জুম ইন করে দেখাই, জুম ইন করে দেখালে এই যে এটাই, ঠিক আছে? তোর এতটুকু জিনের কথা বলছি, এটা পি, এদিকে আরেকটা মাঠটা আছে, এদিকে ঠিক একই জায়গায় আরেকটা জিন আছে, সেটা হচ্ছে কিউ, ঠিক আছে? তাহলে আমরা দুইটা কিওয়ার্ড পড়ছি, একটা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম মানে কি, বাপেরও 1 নাম্বার ক্রোমোজোম, মারও 1 নাম্বার ক্রোমোজোম জোর বাঁধছে, এটা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম দুইটার মধ্যে ঠিক একই অবস্থানে, একই জায়গায়, বাপের ক্রোমোজোমের ঠিক একই জায়গায় একটা জিন আছে, মার ক্রোমোজোমের ঠিক একই জায়গায় একটা জিন আছে। বাপের জিনটার নাম আমি দিছি পি, মারটার নাম দিলাম কিউ। এই দুইটা জিন যদি চুলের কালার নির্ধারণ করে, চুলের কালার বলতে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এই দুইটা জিন যদি একই কোনো বৈশিষ্ট্য নির্ধারণে অংশগ্রহণ করে, এই দুইটা জিনকে আমরা বলবো অ্যালিল। একদম ফিল করতে পারছিস কিনা বল? এখন তো কারো কারো রং ব্রাউন হয় না, চুলের রং ব্রাউন হইতে পারে না, এটার কারণ হইতে পারে মারটা হচ্ছে কি একটু হালকা বাদামি ধরনের, আবার বাবারটা ফুল ব্ল্যাক, তো দুইটার মিশ্রণে কি হয়ে গেল এখন, ব্রাউন। বুঝতে পারছি? কিন্তু পি জিনটাও কিন্তু একই ধরনের বৈশিষ্ট্য নির্ধারণ করছে, সেটা হচ্ছে চুলের রং। কিউ জিনটাও একই ধরনের বৈশিষ্ট্য নির্ধারণ করছে, সেটা হচ্ছে চুলের রং। চুলের রং, এরা হচ্ছে একে অপরের অ্যালিল, বা এরা নিজেদেরকেও অ্যালিল বলে, ঠিক আছে? তার মানে অ্যালিলের সংজ্ঞা লেখার সময় আমাদেরকে অবশ্যই কয়েকটা কিওয়ার্ড আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম হইতে হবে, বাপের 1 নাম্বার ক্রোমোজোম, মারও 1 নাম্বার ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম জোড়ের, কারণ বাপের একটা মার একটা, তাহলে একটা জোড় হইলো না। নির্দিষ্ট লোক আছে, মানে বাপেরও ঠিক ওই লোক আছে, মারও ঠিক ওই লোক আছে, ঠিক আছে? বুঝতে পারছি? নির্দিষ্ট লোক আছে, অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়া, একটা মার থেকে আসছে, একটা বাবার থেকে আসছে, তাহলে জিন জোড়া হবে না? জিন জোড়া একটি অপরটির অ্যালিল। বুঝতে পারছি কিনা বল? ফিল করছিস তো? আমি আমি এখন আসতেছি, আমি বলছি না তোর মনে যত প্রশ্ন আছে সব আমি ক্লিয়ার করে দেবো, কারণ এটা আমার সাবজেক্ট, এটা আমার দায়িত্ব, ঠিক আছে? এটা আমার মজা লাগতেছে তোকে পড়াইতে, তোরও মজা লাগতেছে আশা করি, কারণ সব জিনিস আমি তোকে একদম চোখের সামনে দেখাই দিচ্ছি না কি হচ্ছে। আচ্ছা, যদি আমি বায়োলজি সব জিনিস আমি চোখের সামনে দেখাই দিচ্ছি, কিন্তু আমি মজা পাইতেছি কেন, এটা আমার সাবজেক্ট সেই জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা আরো একটা জিনিস জানতে পারছি, কোন একটা বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে দুইটা জিন কাজ করে, একটা জিন না, কয়টা জিন কাজ করে? দুইটা জিন, যেমন লম্বা হবি না খাটো হবি, এই ক্ষেত্রে দুইটা জিন কাজ করতেছে, তোর নোকের কালার কি হবে, এই ক্ষেত্রে দুইটা জিন কাজ করতেছে, দুইটা জিন কি, একটা মার একটা বাবার, ঠিক আছে? সেটা না, তুই একটা হাইব্রিড, তোর বাপ মার একটা হাইব্রিড অংশ হচ্ছে তুই, ঠিক না? তুই দেখিস তোর চোখ চোখ হয়তো বাবার মতন হয়েছে, আবার অন্য কিছু হয়তো মার মতন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে, ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, চোখ হইতে বাপের মতন হয়েছে মানে কি? তোর চোখ যে বাপের মতন হয়েছে, এখানেও তোর দুইটা জিনিস কাজ করছে, মা বাপ মা দুইটা জিনিস কাজ করছে, ঠিক আছে? বাবা মা দুইটা জিনিস কাজ করছে, কিন্তু বাবার জিনটা প্রকট ছিল, মার জিনটা প্রচ্ছন্ন ছিল, সেজন্য বাবার জিনটা একটু বেশি কাজ করছে, ঠিক আছে? প্রকট প্রচ্ছন্ন মানে কি, এগুলাতে আমরা আসবো আস্তে আস্তে, ট্রেলার দিচ্ছি, ট্রেলার দিতে দিতে কখন শেষ। হ্যাঁ হ্যাঁ, চোখের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে দিলাম আর কি, ঠিক আছে? মারটা প্রকট হইতে পারে, কারণ আমার আমার চোখ তো মার মতন হয়েছে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই মার জিনটা প্রকট ছিল, কিন্তু জিন কাজ করছে কিন্তু চোখের কালার নির্ধারণ করছে কিন্তু দুইটাই, ঠিক আছে? মানে আমার বাবার জিনও কাজ করছে, মার জিনও কাজ করছে, কিন্তু আমার ক্ষেত্রে মার জিনটা প্রকট ছিল, ঠিক আছে? ডোমিনেন্ট ছিল, প্রকট মানে হচ্ছে ডোমিনেন্ট, আর প্রচ্ছন্ন মানে হচ্ছে রিসিসিভ। কখন ডোমিনেন্ট হবে, কেন রিসিসিভ হচ্ছে, এগুলো আমি বুঝাই দিব, ঠিক আছে? ট্রেলার দিচ্ছি। আবার অ্যালিল কিন্তু ফুল বুঝাই দিলাম, কখন সব ফুল বুঝাই দিব, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? দেখ, তাহলে একটা বৈশিষ্ট্য নির্ধারণ করার ক্ষেত্রে দুইটা জিন কাজ করে, একটা বাবের জিন কাজ করে, একটা মার জিন কাজ করে। আবার ওই বৈশিষ্ট্য নির্ধারণ করার ক্ষেত্রে যে বাপ মা দুইটা জিন কাজ করতেছে, ওই দুইটা জিন ওদের নিজেদের ক্রোমোজোমে একই লোক আছে থাকতে হবে, বাবারও ঠিক এই পজিশন আসছে, মারও ঠিক এই পজিশন আসছে, দেখছো দুইটা সেম লোক আছে আছে না?
আমার না ক্রোমোজোম আকাজুয়াতে একটু বেশ কমেছে, কিন্তু ক্রোমোজোম মাটা দেখতে যেরকম হবে বাবাটা দেখতে ঠিক সেরকমই হবে, সাইজ টাইজ, ঠিক আছে। কারণ কোষ বিভাজন তার চেঞ্জ হবে না, কোষ বিভাজন তো সবার ক্ষেত্রে সেম। হুম, সেম লোক আছে অবশ্যই। এই দুইটা জিন একটা বৈশিষ্ট্য নির্ধারণ করবে, বুঝতে পারছি? একটু অংশ ক্লিয়ার? অ্যালিল অ্যালিল ক্লিয়ার? এগুলো আমি যেভাবে বুঝাচ্ছি এগুলো কেউ বুঝাবে না, ঠিক আছে। আমি আমার টাইমে তো আমি এগুলো মুখস্থ করছি, চোখ বন্ধ করে মুখস্থ করতে। হ্যাঁ, মুখস্থ করছি তো, মুখস্থ করে এগুলো পর আবার প্যাচ খাইতাম, ঠিক আছে। তো বুঝে বুঝে করতে হবে। এখন হচ্ছে হোমোজাইগাস বা হেটারোজাইগাস কি, ঠিক আছে। আচ্ছা, এখন আর আমার বই লাগবে না, আমি এখন খাতায় লিখতে লিখতে বুঝাই, ঠিক আছে। প্রথমত এখানে আমি কি ক্লিয়ার করছি, পি কিউ হচ্ছে যে একে অপরের অ্যালিল, ঠিক আছে, একে অপরের অ্যালিল, অ্যালিল। আচ্ছা, এখন অনেক কিছু বুঝাই ফেলবো, ঠিক আছে, আস্তে আস্তে বুঝ। আমি কিন্তু আজকে কথা অনেক আস্তে আস্তে বলছি, মানে একদম ভেঙে ভেঙে। তার মানে আমরা এটা বুঝছি যে বাবার একটা জিন কাজ করে, আমার একটা জিন কাজ করে একটা বৈশিষ্ট্য নির্ধারণ করার ক্ষেত্রে। আবার এটাও বুঝতে পারছি যে যে কোনো একটা প্রকট থাকে, ডমিনেন্ট থাকে, একটা রিসেসিভ থাকে, ঠিক আছে। ধর আমরা এখন লম্বা চোখ, লম্বা খাটো নিয়ে উদাহরণ দিই, কারণ লম্বা খাটো নিয়ে উদাহরণ দিলে বুঝতে সব থেকে ইজি হয়, ঠিক আছে। ধর এই জিনটা বড়াতে টি জিন নির্ধারণ করবে কি লম্বা, প্রকট, ঠিক আছে। আর ছোটাতে জিন নির্ধারণ করবে খাটো। এক্ষেত্রে আমরা লম্বাটাকে প্রকট হিসেবে ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা আমরা, এটাকে আমরা কি হিসেবে ধরে নিব, প্রচ্ছন্ন হিসেবে ধরে নিব, ঠিক আছে। ওকে, এখন এরকম একটা জিনিস গঠন হলো, ঠিক আছে। বাবার থেকে একটা জিনিস আসলো, মার থেকে তো ছোট হাতের টিটা আসলো, ঠিক আছে। আর বাবার থেকে তো বড় হাতের টিটা আসলো। এমন না যে বাবার থেকে বড় হাতের টিটা আসতে হবে, মার থেকে বড় হাতের টিটা আসতে পারে। কিন্তু নর্মালি আমি বাবার থেকে কেন বড় হাতের টি ধরে দিয়েছি, কারণ ছেলেরা নর্মালি নর্মাল লম্বা হয়, ঠিক আছে। জামাই নর্মালি বউ থেকে লম্বাই না। আমি যদি বিয়ে করি, আমি কি আমার থেকে লম্বা আমি বিয়ে করবো? তো ব্যাপারটা এরকম, সেই জন্য আমরা ধরে নিছি বড় হাতের টিটা আসে বাবার থেকে, আর ছোট হাতের টিটা আসে মার থেকে। তো এইখান থেকে একটা ছোট গল্প বলি। আমাদের ক্লাসে একটা ছেলে প্রেম করতেছে, মানে আমাদের আমাদের ব্যাচমেট আর কি, ঠিক আছে। দুজনেই আমাদের ব্যাচমেট, মেয়েও আমাদের ব্যাচমেট, ছেলেও আমাদের ব্যাচমেট, কিন্তু মেয়ে হচ্ছে ছেলের থেকে লম্বা আর কি। এই ব্যাপারটা একটু দেখতে কেমন জানি লাগে, অকওয়ার্ড লাগে, ঠিক আছে। তাইলে আরেকটা কাজ হইতে পারে, এটা হচ্ছে দেখ, এই ধরনের জিন যদি গঠন হয়, ঠিক আছে, একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, মানে একটা লম্বা একটা ছোট, ঠিক আছে, এটাকে বলবো হ্যাটারো। এটাকে কি বলবো? হ্যাটারো। হ্যাঁ, হ্যাটারো মানে ভিন্ন। আর যদি দুইটাই বড় হাতের টি ছিল বা দুইটাই ছোট হাতের টি ছিল, এই ধরনের গঠনকে আমরা কি বলবো? হোমো, ঠিক আছে, হোমো। তার মানে এখন হ্যাটারো জিনের গঠন যে যে জীবে দেখা যায় এটাকে বলবো হ্যাটারো জীব, আর হোমো যে ধরনের জীবে দেখা যায় এটাকে বলবো হোমো জীব। একটু বুঝছি কিনা? এখানে বড় হাতের টিটা হচ্ছে কি ডমিনেন্ট, ঠিক আছে, ডমিনেন্ট। আমরা আস্তে আস্তে আরো মজার দিকে যাব, এই জিনিসটা আমি জাস্ট বেসিক ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তারপর এটা হচ্ছে রিসেসিভ, ছোট হাতের টিটা কি রিসেসিভ, রিসেসিভ মানে কি প্রচ্ছন্ন, ঠিক আছে। আচ্ছা, এই জিনের কারণে যে জীবটা গঠন হবে, যে জীবটা গঠন হবে এই জিনের গঠনটা এরকম হবে না, এটাকে বলবো সংকর জীব। সংকর মানে কি হাইব্রিড, হাইব্রিড। আর এইটার কারণে যে জীব গঠন হবে এটাকে আমরা কি বলবো? বিশুদ্ধ জীব। এটা এটাকে বলবো সংকর জীব। আর এই দুইটা থেকে যে কোনো একটা হইতে পারে আর কি, কারণ দুইটা তো হোমো, ঠিক না। এটা তো বিশুদ্ধ, বিশুদ্ধ কেন? এখানে কোনো ভেজাল নেই, ঠিক আছে। এখন বিশুদ্ধ সংকর জিনিসটা আরো ক্লিয়ার করে দিই, ঠিক আছে। আমি জাস্ট বেসিক জিনিসটা লিখে দিলাম, এখন আমি তোকে বলি। এইখানে বড় হাতের টি ছোট হাতের টি আছে, ঠিক আছে, কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে কারটা? বড় হাতের টিটা না।
কিন্তু জিন কাজ করতেছে দুইটা, তাই না? একটা বৈশিষ্ট্য নির্ধারণ করার ক্ষেত্রে দুইটা ভিন্ন জিন কাজ করতেছে, কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে বড় হাতের টিটা, ঠিক আছে? এটাকে বলা সংকরজীব বা হেটারোজীব। মানে ওর বৈশিষ্ট্য নির্ধারণ ক্ষেত্রে দুইটা ভিন্ন জিন কাজ করছে। দুইটা ভিন্ন জিন বলতে সমধর্মী, সমধর্মী বলতেছি, সমপ্রকার বিপরীতধর্মী। সমপ্রকার কেন? দুইটাই তো লম্বা খাটো, লম্বা কট্টক এটা নির্ধারণ করতেছে, কিন্তু বিপরীতধর্মী, একটা লম্বা একটা খাটো। আর বিশুদ্ধ মানে কি, এখানে কোনো ভেজাল নাই। আমি যদি দেখি যে ও লম্বা, তার মানে বুঝবে ওর দুইটা জিনিস লম্বা ছিল, ঠিক আছে? বিশুদ্ধ কোনো ভেজাল নেই। আমি যদি ও খাটো, ও যদি বিশুদ্ধ জীব হয়ে থাকে, বিশুদ্ধ বিশুদ্ধ জীব দ্বারা বুঝবো ও দুইটা জিনিস নিশ্চয়ই খাটো ছিল, ঠিক আছে? আর আমি যদি দেখি যে ও ও লম্বা, ঠিক আছে, ও লম্বা, কিন্তু ও সংকর জীব, আমাকে কেউ একজন বলে দিচ্ছে ও সংকর জীব, তখন আমি অটোমেটিক বুঝে যাব ও সংকর জীবের পিছনে দুইটা জিন কাজ করছে ঠিকই, কিন্তু একটা জিন লম্বা ছিল, একটা জিন খাটো কাজ করছিল, কিন্তু প্রকাশ পাইছে লম্বাটা। তার মানে আমি যখন পরবর্তীতে এখন তোকে পড়াবার সময় বিশুদ্ধ জীব বলবো, সংকর জীব বলবো, অটোমেটিক তুই বুঝে যাবি আমি কি বুঝাচ্ছি। আচ্ছা, তারপর আমাদেরকে জিনোটাইপ আর ফিনোটাইপ জিনিসটা মোস্ট ইম্পর্টেন্টলি, মানে মোস্ট আমাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে, জিনোটাইপ কি ফিনোটাইপ কি, ঠিক আছে? জিনোটাইপ কি ফিনোটাইপ কি? সোজা কথায় আমি আমি তুই জানোস আমি যখন পড়াই, আমি কঠিন টপিক গুলাও সহজ ভাষায় বলি, ঠিক আছে? কঠিন টপিক গুলাতে গিয়ে যাবার কোনো দরকার নেই, ঠিক আছে? সেই জন্য আমাদের পড়া লাগে কঠিন লাগে, কেন পড়া লাগে কঠিন লাগবে? একটা জিনিস সহজভাবে বুঝি, ঠিক আছে? জিনোটাইপটাকে আমরা, জিনোটাইপ বলতে আমরা বুঝবো জিনের গঠন, কি বুঝবো? জিনের গঠন। জিনের গঠনটা বলতে কি, জিনের স্ট্রাকচার। যেমন টি, বড়দের টি ছোটদের টি, এটাই এটাই জিনোটাইপ। আমি যদি বলি তোর জিনোটাইপ কি, হ্যাঁ, তোর জিনোটাইপ কি, তোর জিনোটাইপ এটা হইতে পারে, হ্যাঁ, আমার জিনোটাইপ কি, বা কারো জিনোটাইপ কি, ঠিক আছে? মানে একটা মানুষের জিনোটাইপ কি, জিনোটাইপ মানে বোঝাচ্ছে ওই কোষটার ঠিক ওই বৈশিষ্ট্যটার জন্য ওর জিনোটাইপ কি। আমি ব্যাপারটা বুঝাতে পারছি কিনা বলতো? জিনটা কিভাবে সজ্জিত আছে, দুইটা জিন কিভাবে সজ্জিত আছে, একটা বৈশিষ্ট্য। হ্যাঁ হ্যাঁ, আমি বলি, ফাইনালি আমার মুখে আসছে আর কি কথাটা, ঠিক আছে? নর্মালি তো ইংলিশে পড়ি। একটা বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য দুইটা জিন কাজ করে, এটা আমরা জানি। এখন ওই দুইটা জিন কিভাবে আছে, ঠিক আছে? যেমন লম্বা হওয়ার ক্ষেত্রে একটা বড় হাতের টি হইতে পারে, ছোট হাতের টি হইতে পারে, আবার এমন হইতে পারে দুইটা ছোট হাতের টি, এমন হইতে পারে একটা ছোট হাত, প্রথমটা ছোট হাতের টি, পরেরটা বড় হাতের টি, হইতে পারে না? এরকম, এটাই জিনোটাইপ, ঠিক আছে? দুইটা জিন কিভাবে আছে। আচ্ছা, আরেকটা জিনিস বুঝতে হবে, ফিনোটাইপ কি, ঠিক আছে? জিনোটাইপ আর ফিনোটাইপ আর ভুলা যাবে না, ঠিক আছে? ফিনোটাইপ কি? ফিনোটাইপ হচ্ছে যে, আচ্ছা আচ্ছা, আমি আমার উদাহরণ দিয়ে বলি, ঠিক আছে? ধর আমার মা একটু খাটো ছিল, আমার বাবা একটু আমার মা থেকে লম্বা ছিল, ঠিক আছে? এখন আমি তো জানি আমার একটা বৈশিষ্ট্য নির্ধারণ করার ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করতেছে, ঠিক না? এই যে আমি আমার হাইট, এটার পিছনে আমার বাবার জিনও ঠিকই কাজ করতেছে, আমার মার জিনও ঠিকই কাজ করতেছে, এটা আমি জানি। কিন্তু আমি বাইরে থেকে দেখতে খাটো, ঠিক আছে ধর। তো এখন আমাকে আমাকে বাইরে থেকে দেখতে কেমন লাগতেছে, এটা হচ্ছে ফিনোটাইপ, ঠিক আছে? বাহ্যিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ মানে কি? বাহ্যিক বৈশিষ্ট্য। ওভারঅল সব জিন কাজ করার ফলে আমাকে বাইরে থেকে দেখতে কেমন লাগতেছে, ঠিক আছে? যেটা আমরা চোখে দেখি আর কি, যেমন কাউকে দেখলে আমরা বলি লম্বা, কেউ মোটা, কেউ চিকন। বাইরে থেকে দেখলে বলতে পারি না, এই বাইরে থেকে দেখার বৈশিষ্ট্যটা হচ্ছে ফিনোটাইপ। তাহলে জিনোটাইপ, ফিনোটাইপ, হেটারোজাইগাস, হোমোজাইগাস কি বুঝাইতে পারছি? তাহলে এই যে হেটারোজাইগাস, হোমোজাইগাস বুঝাই ফেলছি, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা বুঝাই ফেলছি, ঠিক আছে? এই যে ফিনোটাইপ কি, জিনোটাইপ কি, এগুলো বুঝাই ফেলছি। এখন এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন ক্রস গঠন হয় তাকে এক সংকর বা ক্রস মনোহাইব্রিড ক্রস বলে। কিছু বুঝছস? বুঝছস নাই, ঠিক না? বুঝাবো না। ত্রিসংকর বা ডাইহাইব্রিড ক্রস, জীবের দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরায়ন বা ক্রস। কিছু বুঝছস? বুঝছস নাই, বুঝাবো না। টেস্ট ক্রস, ঠিক আছে? F1 বা F2
বংশধর কোনো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য যে সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরণ বা ক্রস। কিছু বুঝছস? বুঝছস নাই? এগুলা বুঝাবো না, আমার ইচ্ছা করতেছে না, তাই বুঝাবো না। কিছু করতে পারবি তুই? ব্যাক ক্রস, অটোজম, জিনোম, ঠিক আছে? আচ্ছা, ব্যাক ক্রস কি? বুঝাবো না, আমার ইচ্ছা করতেছে না তাই, ঠিক আছে? অটোজম বুঝায় যেসব ক্রোমোজোম জীবের দৈহিক প্রকাশ ঘটায় তাদেরকে অটোজম বলে। আমি বলি আমাদের জায়গাটার মধ্যে 46টা ক্রোমোজোম থাকে, 23 জোড়া করে। তো 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে মানে 44টা হচ্ছে কি আমাদের দেহের বাকি গঠনগুলা নির্ধারণ করতেছে ওই ক্রোমোজোম গুলাতে যে যে জিনগুলো থাকে। আর দুইটা ক্রোমোজোম থাকে, একটা এক্স ওয়াই, নাম হচ্ছে এক্স ওয়াই। ওদের ওদের কাজ হচ্ছে আমি ছেলে হবো না মেয়ে হবো এটা নির্ধারণ করে, ঠিক আছে? তো ওই দুইটা ক্রোমোজোম বাদে 46টা থেকে ওই দুইটা ক্রোমোজোম বাদে বাকি যে 44টা ক্রোমোজোম আছে, ওই 44টা ক্রোমোজোম আমাদের দেহের বাকি বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করতেছে। ওদেরকে আমরা বলবো অটোজোম, ঠিক আছে? আর জিনোম কি? জিনোম হচ্ছে জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টি। আমি যদি একটা শুক্রাণু আঁকি, এটা একটা শুক্রাণু, আমরা কি বলছিলাম শুক্রাণুর শুধু মাথায় হচ্ছে কি থাকে, ক্রোমোজোম থাকে, মানে নিউক্লিয়াসে। শুক্রাণুর মাথায় নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, ঠিক আছে? ধরলাম এখানে আবার আমরা কি জানি ক্রোমোজোমের মধ্যে জিন থাকে না। ধরলাম এখানে 1 কোটি জিন আছে, ঠিক আছে? 1 কোটি জিন আছে, কয়টা আছে? 1 কোটি জিন আছে। এই 1 কোটি জিন আমরা বলবো যে জিনোম, ঠিক আছে? বুঝতে পারছি? জীবের একটি জনন কোষ, এই যে একটা জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান, এখানে ক্রোমোজোমে, এখানে তো ক্রোমোজোম আছে অনেকগুলো, আমরা জানি এই ক্রোমোজোমের বিদ্যমান মোট কতটা জিন হইতে পারে। মানে অনেকগুলো ক্রোমোজোম আছে না, মানে ইয়াতে যদি শুক্রাণু অবশ্যই 23টা ক্রোমোজোম থাকবে, তাই না? 23টা ক্রোমোজোম থাকবে। আর মার ডিম হলে 23টা ক্রোমোজোম থাকবে, ঠিক না? এই 23টা ক্রোমোজোমের মধ্যে মোট কয়টা জিন আছে, জিনের সমষ্টিটাকে বলা হয় জিনোম। যেতে পারছি? আচ্ছা, এখন হচ্ছে কয়েকটা জিনিস আমি বুঝাবো না বলছিলাম, ঠিক আছে? এক সংকর, দ্বিসংকর, টেস্ট ক্রস, ব্যাক ক্রস এগুলো বুঝাবো না বলছি। এগুলো বুঝাবো না এই কারণে বলছি কারণ এগুলো 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 এটাই, এগুলো নিয়ে হচ্ছে আমাদের চ্যাপ্টার, ঠিক আছে? এগুলো এগুলো তা ডিটেলসে বুঝাবো, ঠিক আছে? বুঝাতে পারছি কিনা বলতো? এখন এগুলো বুঝাবো, ঠিক আছে? বাকি এগুলো ছাড়া বাকি যা যা বুঝাইছি বুঝছস কিনা বল? আচ্ছা, মেন্ডেলের প্রথম সূত্র, ঠিক আছে? এই যে এক সংকর হাইব্রিড বলছিলাম একটু আগে, এই যে এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, হ্যাঁ, মেন্ডেল যে প্রথম সূত্রটা দিছিল ওটা এক সংকর বা মনোহাইব্রিড ক্রস ছিল, ঠিক আছে? এটাকে কেন এক সংকর বা মনোহাইব্রিড ক্রস বলা হয় এগুলো আমি পড়বো। প্রথম কথা, আচ্ছা কখনো কি প্রশ্ন আসে নাই মেন্ডেল মটরশুঁটি উদ্ভিদে কেন দেখলো? দুনিয়ায় উদ্ভিদের অভাব পড়ছিল, এই মেন্ডেল কেন মটরশুঁটি উদ্ভিদ ইউজ করছিল এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, আর এটাও আমরা মজার চলে চলে জেনে যাব, ঠিক আছে? এক হচ্ছে যে মটরশুঁটি উদ্ভিদ উদ্ভিদ 1 বছর জীবে, মানে শুধু 1 বছর বাঁচে। তো ওর পরীক্ষাটা করার জন্য নিশ্চয়ই বেশি বছর অপেক্ষা করা লাগবে না রেজাল্ট পাওয়ার জন্য, সব ধরনের রেজাল্ট পাওয়ার জন্য 1 বছর ওয়েট করলেই হবে। সেজন্য এটা একটা রিজন ছিল সেই মটরশুঁটির উদ্ভিদ নিছে। এই যে আবিষ্কার শব্দ মানে 1 বছর বাঁচে, এটাই তো, ঠিক আছে? মটরশুঁটি উভলিঙ্গ হইতে পারে আবার স্বপরাগী হইতে পারে। উভলিঙ্গ ও স্বপরাগী। উভলিঙ্গ মানে কি? বেশিরভাগ উদ্ভিদ উভলিঙ্গ হয়। বেশিরভাগ উভলিঙ্গ হয় মানে কি? ওই ওই উদ্ভিদের যে ফুলটা হয়, যে উদ্ভিদের ফুলটা হয়, এই ফুলের মধ্যেই গর্ভমুণ্ড থাকে, ওই ফুলের মধ্যে পরাগধানী থাকে। এখান থেকে পরাগরেণুটা এখানে স্থানান্তরিত হয়, এখানে ইয়া হয় উভলিঙ্গ। আর স্বপরাগী সেম কথা আর কি, ঠিক আছে? অতি সহজে পরপরাগায়ন ঘটানো যায়। পরপরাগায়ন মানে কি? এখানে আরেকটা ফুল আছে, এখানে গর্ভমুণ্ড আছে, এটা শুক্রাণুটা আমি এখানে ঘটায় দিতে পারবো, ঠিক আছে? এটা অতি সহজে করানো যায়, সেই জন্য মটরশুঁটি নিছে। তাহলে এটাও বুঝলাম। তারপর হচ্ছে বহু প্রকরণ পাওয়া যায়। কিছু মটরশুঁটি দেখতে হলুদ, কিছু মটরশুঁটি দেখতে সবুজ, কিছু মটরশুঁটি লম্বা, কিছু মটরশুঁটি খাটো। কারণ ওর মধ্যে কাজে এটা যে দুইটা ভিন্ন ধর্মের মধ্যে পরাগায়ন ঘটাতে আলটিমেটলি কি হচ্ছে, তাই না? একটা হলুদ মটরশুঁটির সাথে একটা সবুজ মটরশুঁটি পরাগায়ন ঘটালে কি হবে? ব্যাপারটা এমন না? তো তার মানে যত উদ্ভিদের মধ্যে ভেরিয়েশন থাকবে তত ওর পরীক্ষাটা সহজ হবে, ঠিক না? আলটিমেটলি রেজাল্ট কি হচ্ছে এটা বের করার জন্য তো বহু প্রকরণ পাওয়া যায়, এটাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা সৃজনশীল আসলে পারবি।
তারপর হচ্ছে মেন্ডেল প্রথম সূত্র হচ্ছে পৃথকীকরণ সূত্র বা মনোহাইব্রিড ক্রস। মোস্ট ইম্পর্টেন্ট, ও শুধু একটা সূত্রটার একটা নাম বললে হবে না, সূত্রের যত ধরনের নাম আছে সব পড়তে হবে, ঠিক আছে? মেন্ডেল প্রথম সূত্রের একটা নাম হতে পারে পৃথকীকরণ সূত্র, আরেকটা নাম হতে পারে মনোহাইব্রিড ক্রস। এটাকে কেন মনোহাইব্রিড বা মনো মানে কি এক না, এটাকে কেন এক হাইব্রিড ক্রস বলা হচ্ছে আমি বলবো, ঠিক আছে? মনোহাইব্রিড ক্রস সূত্র বা চরম কোষের সূত্রতার সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসেই এই নামকরণ নিয়ে। চরম কোষের সূত্রতার সূত্র মেন্ডেলের কততম সূত্র? 1 2 3 4, এক প্রথম সূত্র, ঠিক আছে? মেন্ডেল দ্বিতীয় সূত্রের নামও আছে, কয়েকটা নাম আছে, স্বাধীন সঞ্চালনের সূত্র, স্বাধীন মিলনের সূত্র, ডাইহাইব্রিড ক্রস সূত্র বা দ্বিলক্ষণ সূত্র, সংকরায়ন সূত্র, ঠিক আছে? এর নামকরণগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে ফিনোটাইপিক অনুপাত 3:1, আর মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1। এই যে ফিনোটাইপিক অনুপাতটা কি, কিছু বুঝছস তুই? তবে বুঝতে হবে না, মুখস্থ কর, ঠিক আছে? আমি বুঝিয়ে দিব পরে। বায়োলজি পড়াচ্ছি, এখানে একটা ওয়ার্ডও বাদ যাবে না। চল। আচ্ছা, তাহলে ফিনোটাইপিক অনুপাত বলতে কি বুঝি নেই, বুঝার দরকার নেই আপাতত। আমাদেরকে এবার মনে রাখতে হবে মেন্ডেলের প্রথম সূত্র হলে এটা ফিনোটাইপিক অনুপাত আসে 3:1, আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র হলে 9:3:3:1 আসে, ঠিক আছে? ফিনোটাইপিক অনুপাত, ঠিক আছে? এখন আমি তোকে একটা লাইভ প্রশ্ন করি, দেখি এটা আনসার দিবি, ঠিক আছে? আচ্ছা, আমি এখন তোকে একটা লাইভ প্রশ্ন করতেছি, একটা তোর মুখের উপর একটা প্রশ্ন ছুড়ে মারতেছি, ঠিক আছে? স্বাধীন সঞ্চালন সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত? ভেরি গুড। চরণ কোষের সূত্রতা সূত্রের ফিনোটাইপিক অনুপাত কত? 3:1, ভেরি গুড, ঠিক আছে? তার মানে আপাতত কিভাবে পড়তে হবে ব্যাপারটা বুঝে দিচ্ছি। এগুলো আমার টাইমে আমি মুখস্থ করে গেছিলাম, সেকেন্ড টাইম যখন পড়ছিলাম তখন একটু বুঝে বসছিলাম, আবার যখন আমি আমার না সেকেন্ড টাইম যখন পড়ছিলাম তখন আসলে ওভাবে বোঝা হয়নি, ঠিক আছে? মানে তারপর আমি যখন এই সাবজেক্টে আসছি তখন দিচ্ছে বুঝতে পারছি ব্যাপারগুলো, ফিনোটাইপিক কি, জিনোটাইপিক কি, কিভাবে দুইটা মিলন হচ্ছে, ঠিক আছে? অ্যালিল কি, লোকাস কি। আচ্ছা, এখন আমি একটা দুনিয়ার অনেক বড় কাজ করে বলবো, ঠিক আছে? প্রথমে হেডলাইন দিই, মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র। আচ্ছা, কিছুই করবো না, একটা লম্বা উদ্ভিদ নিই, ঠিক আছে? একটা লম্বা উদ্ভিদ নিলাম আর একটা খাটো উদ্ভিদ নিলাম, ওকে? খাটো উদ্ভিদ নিলাম। এখন আমরা কি করব, এই দুইটার মধ্যে ক্রস করব। এই তুই যদি ক্রস চিহ্নটা না দেস তাহলে টিচার ফুল কেটে দিবে, ঠিক আছে? ক্রস মানে বায়োলজির ভাষায় ক্রস মানে সোজা বাংলা ভাষা, সোজা বাংলা না, সোজা ইংলিশ ভাষায় বললে সেক্স, ঠিক আছে? এটা ক্রস না দিলে কেটে দিবে। লম্বা উদ্ভিদটাকে আমরা আমরা আপাতত দুনিয়া যত পরীক্ষা করব, লম্বা উদ্ভিদটাকে আমরা কি নিব? প্রকট জিন, ঠিক আছে? লম্বা জিনটা প্রকট ধরবো, ঠিক আছে? আর লম্বা উদ্ভিদটাকে আমরা আগে বলছি ছেলেদেরকে একটু লম্বা ধরতে হয়, মেয়েদেরকে খাটো ধরতে হয়, ঠিক আছে? ছেলেদেরকে বায়োলজিতে এভাবে প্রকাশ করা হয়, জানোস কিনা জানি না। আর মেয়েদেরকে কিভাবে প্রকাশ করা হয়? এইভাবে, ঠিক না? দেখবি, তোকে এই জিনিস কেউ বুঝাই দিবে না, এই জিনিস তোকে কেউ বুঝাই দিবে, ছেলেদেরকে কেন এভাবে প্রকাশ করে, মেয়েদেরকে কেন এভাবে প্রকাশ করে। হ্যাঁ, আমি আমি কি ভাবতাম জানাস, আমি যখন ছোট ছিলাম আর কি, বা তোদের সময় ছিলাম, তখন আমি ভাবতাম ছেলেদেরকে এটা পছন্দ করে কেন, ওই জিনিসটার জন্য, ঠিক আছে? হ্যাঁ, মেয়েদেরকে এইভাবে প্রকাশ করে কেন, ওই জিনিসটার জন্য, ঠিক আছে? ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে প্রাচীনকালে, ঠিক আছে? প্রাচীনকালে ছেলেরা একটু প্রোটেক্টিভ ছিল না, মানে সব ছেলেরা ছিল প্রোটেক্টিভ। ছেলেরা কি করতো, তখন তো আর গুলি টুলি ছিল না, একদম প্রাচীনকালে। তখন কি ছিল, ধনুক ছিল, ধনুক ছিল না? তো ছেলেরা যখন বসে বসে ধনুক চালাতো তখন ওদের স্ট্রাকচারটা এমন দেখাইতো,
ঠিক আছে, সেই জন্য ওদের স্ট্রাকচার সেটা। আচ্ছা তাহলে মেয়েরা কি করতো প্রাচীনকালে? প্রাচীনকালে মেয়েরা একটু সাজগোজের প্রতি আকর্ষণ, মানে নিজেকে দেখতে কেমন লাগছে এটা, আমি বলি কোন একটা জিনিস এখনো ঘটে আসতেছে, তার মানে এটা বুঝতে হবে এটা প্রাচীনকালে ঘটে আসছে, ঠিক আছে। এখনো মেয়েরা সাজগোজের প্রতি এখনো আগ্রহ না, ছেলেরা করে সাজগোজ, ছেলেরা তো, আমি তো বাইরে বাইরে হওয়ার সময় ফেস ওয়াশও দিই না, আমি পানি মেরে চলে যাই, ঠিক আছে, কিন্তু মেয়েরা একটু ফেস ওয়াশ করে, একটু ফেস ওয়াশ করার পর মেয়েরা আবার কি করে, আয়নায় দেখে, ঠিক না? তখন তো আর এর বড় বড় আয়না ছিল না, তখন এরকম হাতে ধরা আয়না ছিল, মানে হ্যান্ড আয়না, হ্যান্ড গ্লাস, ওই হ্যান্ড গ্লাস, হ্যাঁ এই হ্যান্ড গ্লাস গুলো দেখতে এরকম ছিল না, সেজন্য এটা মেয়েদের চিহ্ন, এই মেয়েদের চিহ্ন হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক আছে, মাঝে মাঝে কখন বিজ্ঞানীরা কখন কার সাথে কি মিলাবার জন্য কি দিছে এটাই জানে, ঠিক আছে। আমি যদি তখন বিজ্ঞান এই চিহ্নগুলো যে প্রকাশ করছে, এই যে যে লজিক দিয়ে প্রকাশ করছে, আমি যদি এখন থাকতাম ওদের সাথে কথা বলতে পারতাম, আমি ওদেরকে বলতে পারতাম যে মেয়েরাও যদি বসে ধনুক চালাতো, ওদের ওদের স্ট্রাকচার এরকম দেখাইতো, বক্সত, ঠিক আছে, বসে ধনুক চালাতো স্ট্রাকচার এরকম দেখাবে, এটা মেয়ে হোক ছেলে হোক, ঠিক আছে। মানে কি বলবো আর, যে তখনকার তখন আবার ওরা লজিক দিতে যে তখনকার যুগে মেয়েরা ধনুক চালাতো না, ছেলেরা চালাতো, সে অনুযায়ী দিছে। মজা পাইছিস কিনা বল। আচ্ছা, এখন ওই যে লম্বা উদ্ভিদ, ঠিক আছে, ওই যে লম্বা উদ্ভিদ আমরা ধরে নিব ও বিশুদ্ধ লম্বা, দেখি বল, আমি আর বলছিলাম বিশুদ্ধ বলতে কি, আমি এটা বুঝাবো না, বিশুদ্ধ লম্বা, ঠিক আছে, যেহেতু বিশুদ্ধ লম্বা তার মানে কি, অবশ্যই দুইটাই বড় হাতের টি, আর ও হচ্ছে কি, আর ও হচ্ছে বিশুদ্ধ খাটো, দুইটাই ছোট হাতের টি টি, ঠিক আছে। এই যে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ খাটো, এটাকে আমরা বলতে পারি ফিনোটাইপ, এটাকে আমরা কি বলতে পারি, ফিনোটাইপ, কারণ আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারতেছি ব্যাপারটা, ফিনোটাইপ। আর আমাকে একজন বলে দিছে ও বিশুদ্ধ লম্বা, ঠিক আছে, ফিনোটাইপ, তার মানে ও বিশুদ্ধ খাটো, এটা ওর ফিনোটাইপ, ঠিক আছে। তাহলে ওর জিনোটাইপ কি হবে দেখি বলতো। মাইর দিব, জিনোটাইপ মানে হচ্ছে জিনের গঠন, জিনের গঠন, জিনোটাইপ মানে হচ্ছে জিনের গঠন, তাহলে ইয়েস, ওরটা দুইটাই ডবল টি হবে, ঠিক আছে, আর ওর দুইটাই কি হবে, ছোট ছোট হাতের টি হবে। এখন আমরা, এখন কি হয়েছে, এখন দুইজনের সেক্স করাই দিলাম আমি, ঠিক আছে, আমার মজা লাগছে তাই, কিন্তু সেক্স করানোর আগে সেক্স কার সাথে হয়, ওদের তো গ্যামেট তৈরি হবে না, গ্যামেট তৈরি হলে সেক্স হবে, গ্যামেট মানে কি, জননকোষ তৈরি হতে হবে না। তাহলে আমরা যদি লিখি, তাহলে ওর গ্যামেট কি হবে দেখি বলতো, গ্যামেট বা গ্যামেট, এন, এন মানে কি একটা টি আসবে, তাই না, কারণ টু এন থেকে একটা আসবে, ঠিক আছে, একটা এন আসবে, আবার ঠিক সেম ভাবে ওর একটা আসবে, কারণ আলটিমেটলি ওরা সেক্স করে যখন জায়গাটা তৈরি হবে, ওই জায়গা থেকে তো আরেকটা বাচ্চা জন্মগ্রহণ করবে, ওই বাচ্চার মধ্যে তো টু টু এন ব্যাপারটা মিল রাখতে হবে না, টু এন হইতে হবে না, তাহলে এই দুইটা মিলে আবার টু এন হবে, ঠিক আছে। তাহলে গ্যামেট, তাহলে জনকোষে এন সংখ্যক ক্রোমোজোম থাকে, সেই অনুযায়ী এখান থেকে, এখান থেকে যদি একটা ক্রোমোজোম আসে বা একটা একটা বৈশিষ্ট্য আসে, এটা অবশ্যই বড়দের টিটাই আসবে। অ্যাকচুয়ালি আস্তে আস্তে একটা ক্রোমোজোম, কিন্তু আমরা তো এখন ক্রোমোজোম নিয়ে কাজ করতেছি, আমরা কাজ করছি ক্রোমোজোমের ভিতর জিন নিয়ে কাজ করতেছি, ঠিক না? তাহলে আমি যদি এগুলো ফিল করে দিচ্ছি, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম, ব্যাপারটা এমন না যে একটু অংশ ধর, আমি বড়তে টিটাই বলতেছি আর কি, একটু অংশ বড়তে টি লম্বাটা নির্ধারণ করতেছি, আর একটু অংশ ওর কালার কি, চুলের কালার কি, হালকা এগুলা, ঠিক আছে, বাকি ক্রোমোজোম। এখন আসতেছে কিন্তু একটা ক্রোমোজোম, কিন্তু আমরা কাজ করতেছি শুধু এই অংশটা নিয়ে, হ্যাঁ আমাদের কাজ শুধু এই অংশটা নিয়ে, ঠিক আছে। সেই জন্য আমরা বলবো যে দুইটা জিন থেকে একটা জিন আসছে, ঠিক আছে, মানে জনকোষে একটা জিন আসবে, ব্যাপারটা বুঝাতে পারছি কিনা, ব্যাপারটা বুঝাতে পারছি। আচ্ছা, এখন কি হবে, এখন ওদের মধ্যে যখন সেক্স হবে, তখন প্রথম জেনারেশনে কি কি ক্রিয়েট হবে, ঠিক না, প্রথম জেনারেশনে কি ক্রিয়েট হবে, এই প্রথম জেনারেশনটাকে বলা হয় F1, বুঝতে পারছি, প্রথম জেনারেশনকে কি বলা হয়,
F1 জনু, F1 জনু প্রথম জেনারেশন। আর প্রথম জেনারেশন আমরা কি কি পাবো দেখি কমন সেন্স থেকে বল। পাইপ দিব ধরে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, ঠিক না? আচ্ছা, তাহলে প্রথম জেনারেশন, হ্যাঁ, কিন্তু রেজাল্ট কি আসবে? বড় হাতের টি, কারণ বড় হাতের টি হচ্ছে প্রোকট বা ডমিনেন্ট ধরে নিছি আমরা। তাহলে আমরা ধরে তাহলে F1 জেনারেশনে যত ধরনের উদ্ভিদ পাবো, F1 জেনারেশন যত ধরনের উদ্ভিদ পাবো সকল উদ্ভিদ কি হবে? আরে সকল উদ্ভিদ লম্বা হবে, ঠিক আছে? তাহলে একটু বুঝছস তো। এখন প্রথম সূত্র কিন্তু এখনো শেষ হয়নি, ঠিক আছে? কারণ ব্যান্ডেল কি করছিল, সবগুলো লম্বা পেয়েছিল, তখন ওর মাথায় মানে মাথায় তো সমস্যা, একটা প্রশ্ন জাগছিল। তাহলে কি ছোট হাতের টিকির কোনো কাজ ছিল না? ব্যাপারটা এমন ছিল না? মানে ছোট হাতের টিকি আমি ঢুকাই নেই, ঢুকাইছি তো অবশ্যই, ঢুকানোর পর সবগুলো উদ্ভিদ কেমনে লম্বা আসে, ঠিক আছে? সেই জন্য কি হচ্ছে, এবার F1 জেনারেশন নিজেদের মধ্যে সেন্স ঘটাইছে, স্বাভাবিক, ঠিক আছে? আমি আমার বোর সাথে করবো, ঠিক আছে? আমার বাপ মা কিন্তু P1 মানে কি প্যানেলটাল, ঠিক আছে? প্যানেলটাল ছিল, প্যানেলটাল চিপ ছিল। আমি যখন জন্মাইছি ঠিক সেম ভাবে আমার বউ তো ওর বাপ মা থেকে জন্মাইছে। আমি F1 না, আমার বউ F1 না? এখন আমার বউর সাথে আমার সেক্স হলে এটা কি প্রথম জেনারেশনের সেক্স না? মানে প্রথম জেনারেশনের F1 নিজেদের মধ্যে আর কি, ঠিক আছে? F1 দের মধ্যে, এখন F1 দের মধ্যে আমি ক্রস ঘটাবো, ঠিক আছে? আচ্ছা, এখন F1 কি ছিল? এখন F1 এটা হবে না? সবগুলো F1 জেনারেশন এমন হবে না? এখন সবগুলো F1 জেনারেশনের মধ্যে একটাকে ছেলে ধরলাম, একটাকে ছেলে ধরলাম, একটাকে মেয়ে ধরলাম, অবশ্যই ছেলে মেয়ে তো অবশ্যই ক্রিয়েট হবে, তাই না? আচ্ছা, এখন ওদের মধ্যে ক্রস ঘটালাম, ক্রস মানে বুঝছস তো, ঠিক আছে? এখন এটা এটা কি, এটা হচ্ছে জিনোটাইপ না? ওদের জিনোটাইপ না, F1 জেনারেশন জিনোটাইপ আর কি। এই জিনোটাইপ জিনিসটাকে এগুলো লিখতে হবে, কিন্তু পাশে পাশে ভর্তিতে এগুলো লিখতে হবে, শুধু দেখাই দিলে হবে না, ঠিক আছে? এগুলো নিজে প্র্যাকটিস করবে, নিজে অনেক মজা এগুলো। আমি আমি যখন মানে ফার্স্ট ইয়ারে প্রথম ওয়ান সেমিস্টারে ছিলাম আর কি, ফার্স্ট সেমিস্টারে ছিলাম, তখন এইগুলা পড়ছিলাম, এখন আবার এগুলো নেই, ঠিক আছে? তো আমার থেকে অনেক মজা লাগছে এগুলো। আমি নিজে নিজে অনেক কিছু, এটার সাথে এটা হলে তাহলে কি হতো, এটার সাথে এটা হলে কি হতো, নিজে নিজে বানাবার ট্রাই করছি আর কি, ঠিক আছে? জিনোটাইপ। তো আমি কি বলছিলাম, এটাকে এখন আমরা কি বলবো? একটু আগে এটাকে বিশুদ্ধ লম্বা বলছিলাম, ফিনোটাইপ কি বলছিলাম? বিশুদ্ধ লম্বা, তাই না? এখন এটার ফিনোটাইপ কি হবে? না পারলে ম্যাথ দিব না। ম্যাথ দেওয়া আছে। বিশুদ্ধ হচ্ছে দুইটাই বড় হাতের টি, দুইটাই ছোট হাতের টি। সংকর লম্বা, এটাকে বলবো সংকর লম্বা, হাইব্রিড সংকর লম্বা, এটাও সংকর লম্বা হবে, ঠিক আছে? সংকর লম্বা হবে। এখন কি হবে? এখন হচ্ছে আমরা এই দুটার মধ্যে ক্রস ঘটাইছি, ক্রস তো আর এমন হবে না, এই দুটা থেকে আবার গ্যামেট তৈরি হবে না? কারণ ক্রস সেক্স হয় জনন কোষের, ঠিক আছে? দেহ কোষের না, ঠিক আছে? তাহলে গ্যামেট এখান থেকে কি তৈরি হবে? গ্যামেট এখান থেকে তৈরি হবে, এখান থেকে একটা টি আসবে, একটা ছোট হাতের টি আসবে, তাই না? কথা সত্য কিনা? বুঝছস তো ব্যাপারটা? কারণ আমরা কি জানি, গ্যামেট মিয়োসিস বিভাজন মানে কি, দেহকোষে যে দুইটা ক্রোমোজোম থাকে, এই দুইটার কোষ থেকে যে অপত্য কোষগুলো সৃষ্টি হয়, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে একটা ক্রোমোজোম এখানে গেলে আরেকটা ক্রোমোজোম এখানে যাবে, ঠিক আছে? তার মানে একটা ক্রোমোজোম বড় হাতের টিতে কি একটা বড় হাতের টি হবে, একটা কি হবে, ছোট হাতের টি। যদিও এগুলো ক্রোমোজোম, এগুলো জিন নিয়ে কথা বলতেছি, বাট আমি বলছি যে ক্রোমোজোমের ভিতরে যে জিনটা লম্বা মানে হাইট নির্ধারণ করছে, ওই জিনটা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? তো একটা ক্রোমোজোম গেলে ওই ক্রোমোজোমটা একটাই বড় হাতের টি ছিল, তো একটা বড় হাতের টি আসবে না, ব্যাপারটা এরকম, ঠিক আছে? এখান থেকেও ঠিক সেম ভাবে সেম জিনিস হবে।
এখান থেকে একটা বড় হাতের টি আসবে, একটা ছোট হাতের টি আসবে, ঠিক আছে? এটা হচ্ছে গ্যামিট, এগুলো হচ্ছে ওদের গ্যামিট, ঠিক আছে? এখন F2 জনুতে কি হবে, ঠিক আছে? F2 জনুতে কি হবে? F2 জনু মানে কি বলতো? জেনারেশন 2, F1 জেনারেশন 1 ছিল, আমার আর আমার বউ জেনারেশন 1, আমাদের ক্ষেত্রে জেনারেশন 1 হলে আমাদের বাচ্চারা কি হবে? জেনারেশন 2 হবে না? তাহলে F2 জনু কি হবে? ব্যাপারটা হচ্ছে F2 জনু কি হবে? F2 জনু এখানে একটু ফাঁক রাখতে হবে। আমি তোকে লেখা স্টাইলগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমি যেভাবে দিচ্ছি এভাবে। F2 জনু কি হবে? F2 জনু হচ্ছে এই ক্ষেত্রে হিসাব করতে হবে, এমন হতে পারে বড় হাতের টি গ্যামেটের সাথে, মানে ছেলের বড় হাতের টির সাথে মেয়ের বড় হাতের টি মিলন হয়েছে, এটা হতে পারে না? আবার এমন হইতে পারে সম্ভাবনা, ছেলের বড় হাতের টির সাথে মেয়ের বড় হাতের টি, সরি ছোট হাতের টি মিলন হয়েছে, এটা হইতে পারে। কিন্তু আর কোনো ছেলের বড় হাতের টির সাথে আর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে? আর নেই, ঠিক আছে? ছেলের ছোট হাতের টির সাথে মেয়ের বড় হাতের টি মিলন হইতে পারে। আবার ছেলের ছোট হাতের টির সাথে মেয়ের বড় হাতের টি, সরি মেয়ের বড় হাতের টি বলতেছি, মেয়ের ছোট হাতের টি মিলন হতে পারে, ঠিক আছে? বুঝছিস কিনা? আচ্ছা, এটা সম্ভাবনা, যেকোনো কিছু দিতে পারে। তাহলে F2 জন্যটা কেমন হবে? F2 জন্য হবে, আচ্ছা দাঁড়া, আমি সুন্দর করে দেওয়ার জন্য একটা কাজ করি, সবগুলো একই লাইনে আনি, ঠিক আছে? খেয়াল ছিল না। এ ছেলের বড় হাতের টির সাথে মেয়ের বড় হাতের টি মিলন হতে পারে। আবার ছেলের বড় হাতের টির সাথে মেয়ের ছোট হাতের টি মিলন হতে পারে। আবার ছেলের ছোট হাতের টির সাথে, এখন সুন্দর লাগতেছে না? মেয়ের বড় হাতের টি মিলন হতে পারে। আবার ছেলের ছোট হাতের টির সাথে মেয়েরও ছোট হাতের টি মিলন হতে পারে। তাহলে কি তৈরি হবে এখন? এখন তৈরি হবে জায়গাটা হয়, আমি যদি বলি এটা কি ছিল, এটা বড়, দুইটা বড় হাতের টি, না? দুইটা বড় হাতের টি হবে, এটাতে একটা ছোট হাতের টি একটা বড় হাতের টি হবে। আবার সেম, একটা ছোট হাতের টি একটা বড় হাতের টি হবে। এরপরটাতে কি হবে? দুইটা ছোট হাতের টি হবে, তাই না? দুইটাই ছোট হাতের টি হবে। এই ক্ষেত্রে এগুলো হচ্ছে F2 জনুর কি জিনোটাইপ, জেনারেশন 2 এর জিনোটাইপ, তাই না? এটা হচ্ছে F2 জনুর জিনোটাইপ। তাহলে ফিনোটাইপটা কি হবে? ফিনোটাইপ হবে, দেখি বলতে, লম্বা না? লম্বা, এটা লম্বা হবে, এটাও লম্বা হবে, এটা খাটো হবে, তাই না? এটা ফিনোটাইপ না? কারণ বাইরে থেকে আমরা লম্বা লম্বা খাটো এটা দেখবো, আমরা তার ভিতরে জিন দেখবো না, ঠিক আছে? ফিনোটাইপ। এখন আমি তোকে একটা জিনিস মুখস্থ করে আসতে বলছিলাম, মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত 3:1, তাই না? দেখতে মিলছে কিনা? ফিনোটাইপিক অনুপাত, তিনটা লম্বা একটা খাটো, তিনটা লম্বা একটা খাটো মিলছে? 3:1 অনুপাতটা, লম্বা খাটোর অনুপাতটা, লম্বা খাটোর অনুপাতটা। সব ফিল করতে পারছিস কিনা বল? একদম পরীক্ষা সহ দেখাইছি, লম্বা তিনটা খাটো একটা, ঠিক আছে? আবার মেন্ডেলের প্রথম সূত্রে জিরোটাইপিক অনুপাতটাও আসে, জিরোটাইপিক অনুপাতটা আসে, এটা আমাদের করে রাখতে হবে। জিরোটাইপিক অনুপাতটা কেমন আসে দেখতো? বড়দের টি এরকম পাইছিস কয়টা? একটা না? মানে দুইটা বড়দের টি এরকম একটা পাইছিস না? তাহলে এক, ঠিক আছে? ছোট হাতের টি একটা বড় হাতের টি এরকম কয়টা পাইছিস? দুইটা না? এই যে ছোট হাতের টি একটা বড় হাতের টি এরকম দুইটা পাইছিস না? তাহলে 1:2, আর এটা সবগুলাই ছোট, ঠিক আছে? ঠিক আছে, ওইটা পাইছিস কয়টা? একটা। 1:2:1। তাহলে জিরোটাইপিক অনুপাতটাও বুঝাইতে পারছি। এটা ব্যাখ্যাটা লিখে দিই, কারণ এগুলা পরে ভুলে যাবে আমি জানি। বড় হাতের টি একটা, এরকম স্ট্রাকচার হচ্ছে দুইটা, ঠিক আছে? আর এরকম স্ট্রাকচার হচ্ছে একটা। তাহলে জিনোটাইপিক অনুপাত ফিনোটাইপিক অনুপাত বুঝাইতে পারছি? এটা পরীক্ষায় আসবে শিওর তা। ওকে, এখন হচ্ছে মনোহাইব্রিড ক্রসটা দেখাতে বলবে।
এটাকে কেন মনোহাইব্রিড ক্রস বলে এটা এটা একটু ছোট করে বুঝাই দিই। এখানে আমরা একটা মাত্র বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি, একটা মাত্র বৈশিষ্ট্য না, হাইট নিয়ে কাজ করছি, ঠিক আছে? একটা মাত্র বৈশিষ্ট্যের পিছনে কাজ করে দুইটা জিন, তাই না? আবার দুইটা জিন আমরা কি বাপ মা দুইটা মিলাইছি না? তার মানে আমরা সংজ্ঞাটা এভাবে বলতে পারি কিনা দেখো, মনোহাইব্রিড ক্রস এই যে জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য, এই যে এক জোড়া বৈশিষ্ট্য কি, হাইট, ঠিক আছে? এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য, হাইট বলতে এখানে ব্যাপারটা এমন না, ব্যাপারটা আমি সহজভাবে বুঝাই। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, লম্বা খাটো, লম্বা একটা বৈশিষ্ট্য, খাটো একটা বৈশিষ্ট্য, কিন্তু ঠিক আছে দুইটাই হাইট হাইট নির্ধারণ করতেছে, ঠিক আছে? কিন্তু লম্বা খাটো দুইটা হওয়ার কারণে এক জোড়া বলতে পারি না। আবার এক জোড়া কি, দুইজন কিন্তু আবার একে অপরের বিপরীত, এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর, যদি এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর কাজ করছে সেজন্য এটা মনো, ঠিক আছে? উপর দৃষ্টি রেখে যে সংখ্যা নির্ভর ক্রস গঠন হয় তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। আমরা এখানে শুধু ফোকাস করছি এক জোড়া বৈশিষ্ট্য মানে লম্বা খাটো, ঠিক আছে? সেজন্যই, বুঝাতে পারছি কিনা বলতো? এখন দ্বিসংকরে কি হবে, আমরা দুইটা বৈশিষ্ট্য, দুই জোড়া মানে চারটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন কিন্তু মাথা একটু আউট হয়ে যাবে এটা তুমি করে, মানে এখন তো ইজিলি এটা এটা টি ছোড়া টির সাথে বড় টি, এটার সাথে এটা, কিন্তু এখন তো টি টি ওয়াই, ঠিক আছে, অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে? তবে এটাও আমি সহজভাবে বুঝিয়ে দিব। মোট কথা দিয়ে হাইব্রিড কি হবে, জীবের দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য, মানে এবার আমরা দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর ফোকাস করব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি কয়েকটা জিনিস বুঝাই নাই, আর ব্যাক ক্রস বুঝাই নাই, টেস্ট ক্রস বুঝাই নাই, তাই না? ওকে, টেস্ট ক্রস বুঝাই দিই আগে। টেস্ট ক্রস, এটা কালকে আমাকে জিজ্ঞেস করছে ভাইভাতে, টেস্ট ক্রস, ওকে? আচ্ছা, টেস্ট ক্রস, টেস্ট ক্রস হচ্ছে যে, আমি যদি তোকে সহজে বুঝাই, জেনারেশন ওয়ান এর সাথে, এটা একটু সহজভাবে বোঝানোর একটা নিয়ম আছে, দ্বারা তো তোদের ক্ষেত্রে পেঁচায় লাভ নেই। আচ্ছা, টেস্ট ক্রসটা অ্যাকচুয়ালি আবিষ্কার হয়েছে জেনারেশন ওয়ানটাতে কি, জেনারেশন ওয়ানকে হোমোজাইগাস থেকে হেটারোজাইগাস এটা বের করার জন্য, ঠিক আছে? কারণ মেন্ডেল যখন আবিষ্কার করছে সব জেনারেশন ওয়ানে কিন্তু সবগুলো লম্বা আসছিল, মনে আছে? কিন্তু সবগুলো লম্বা আসছে তাই বলে এটা না যে সবগুলো বড়াতে মানে জিন দুইটাই বড়াতে টি ছিল, ঠিক না? ঠিকই এরকম ছিল না, ফিনোটাইপ ঠিক আছে লম্বা দেখাচ্ছিল কিন্তু জিনোটাইপ তো এরকম ছিল, তাই না? তো জিনোটাইপ এরকম ছিল কিনা এটা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা একটা পরীক্ষা করছে, এটাকে বলে টেস্ট ক্রস, মানে F1 কে আসলে, ঠিক আছে বাইরে থেকে আমরা দেখে বুঝছি সবগুলা ইয়া কি ছিল, লম্বা ছিল, ফিনোটাইপ লম্বা। আবার আমরা এটা কমন সেন্স থেকে বলতে পারছি মেন্ডেল যেহেতু খাটোটাও ঢুকাইছিল তার মানে জিনোটাইপ অবশ্যই এরকম হবার কথা, ঠিক না? এটা আমাদের কমন সেন্স থেকে বলতেছে, কিন্তু এটা কি কোনো প্রমাণ আছে? এটা কি কোনো প্রমাণ আছে? কারণ লম্বা তো এরকম হইতে পারতো, ঠিক না? তাই এটা প্রমাণ করার জন্য মানে F1 জেনারেশনের জিনোটাইপটা কেমন এটা প্রমাণ করার জন্য টেস্ট ক্রসটা করছে, ঠিক আছে? টেস্ট ক্রস কেমনে করে, আমি প্রথমে লিখি টেস্ট ক্রসটা কেন করছে। F1 F1 হেটারোজাইগাস নাকি হোমোজাইগাস সেটা বোঝার জন্য, ঠিক আছে? হেটারোজাইগাস নাকি হোমোজাইগাস সেটা পরীক্ষা করার জন্য টেস্ট ক্রস করা হয়েছে, ঠিক আছে? সেটা পরীক্ষা করার জন্য টেস্ট ক্রস করা হয়েছে, ঠিক আছে? টেস্ট ক্রস করা হয়। আচ্ছা, টেস্ট ক্রস ব্যাপারটা একটু ছ্যাঁচড়ামি, আমি তোকে, কারণ আমি এটা বুঝে সুবিধার্থে বলতেছি জাস্ট, ঠিক আছে? এখানে নেগেটিভ মাইন্ডে নিলে হবে না, ঠিক আছে? কারণ আমি বায়োলজি পড়াইতে গেলে এগুলো করতে হবে। আমি যদি জুলজি চ্যাপ্টারের মেইন ওই প্রজনন চ্যাপ্টার পড়াই তখন তো আরো বলতে হবে, ঠিক আছে? শর্ট সহজ ভাষায় বলতে, আমি জন্মগ্রহণ করার পর আমি যেহেতু আমি জেনারেশন ওয়ান না F1 না,
আমি জেনারেশন 1 জন্মগ্রহণ করার পর আমি যদি আমার মার সাথে সেক্স করি, তখন আমাদের জিনোটাইপের অনুপাতটা কেমন আসবে এটা দেখলে আমরা বুঝতে পারবো আমার F1 এর ইয়াটা কি ছিল, ঠিক আছে, জিনোটাইপ কি ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে আমি জন্মাইছি তো, আমি আমার 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 জিনোটাইপ কি তোরা জানোস না, ঠিক আছে, আমার জিনোটাইপ কি তোরা জানোস না। এখন আমার জিনোটাইপ কি সেটা জানার জন্য আমি আমার কার সাথে সেক্স করছি, মার সাথে সেক্স করছি। এই মার সাথে সেক্স করার পর যে জিনোটাইপ গুলো আসছে, ঠিক আছে, এফ টু তে যে জিনোটাইপটা আসবে, ওখান থেকে আমরা বুঝতে পার, ওই জিনোটাইপ গুলো দেখে আমরা বলতে পারবো তোর যে জিনোটাইপ কি ছিল, ঠিক আছে। এটা আমি জাস্ট বোঝার সুবিধার্থে বলছি, ঠিক আছে, কারণ উদ্বৃত্তি বললে এটা আবার প্যাচাইবেল কি, ঠিক আছে। তাইলে জিনোটাইপটা কি, জিনোটাইপটা হচ্ছে যে অবশ্যই আমরা এটা দেখতে পাচ্ছি F1 জেনারেশনে জিনোটাইপ আসে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, তাই না। এটার সাথে ক্রস ঘটাবো কার, মার ক্রস ঘটাবো, মার মা কে ছিল, দুইটাই ছোট হাতের টি ছিল না, দেখতো দুইটাই ছোট হাতের টি ছিল না, মা ছিল দুইটা ছোট হাতের টি। না, আমি হচ্ছে ফার্স্ট জেনারেশন, মা হচ্ছে প্যারেন্ট। এখন এটা ক্রস ঘটানোর ফলে যে জিনিসগুলো উৎপন্ন হবে, যে ইয়াগুলো উৎপন্ন হবে, ঠিক আছে, আমি জানি না কি উৎপন্ন হবে, ঠিক আছে, কেন জানি, কেন জানবো না, অবশ্যই এটির সাথে এটি হবে আর কি, মানে যা যা উৎপন্ন হবে আর কি, ঠিক আছে। তো এখান থেকে যা যা উৎপন্ন এগুলো দেখে আমরা বুঝে ফেলতে পারবো যে আমার জিনোটাইপ কি ছিল, আমার জিনোটাইপ কি হোমোজাইগাস ছিল নাকি হেটেরোজাইগাস ছিল, ঠিক আছে। বুঝাতে পারছি কিনা বলতো। আচ্ছা, আর এটা ফিল করে দিই, কেন আমি পারবো, মানে করলে তোর ক্ষতি নেই, ঠিক না, করি, চল দেখি, তুই বল কি কি হবে, পারস কিনা। আচ্ছা, সাথে সাথে তোরও পরীক্ষা হয়ে যাবে, দেখে বল। ওকে, এটার সাথে এটা হলো, এটা হলো, ঠিক আছে। উল্লা উল্লাপাল্টা লাইন আছে মানে, লাইনটা উল্লাপাল্টা আছে, সরি। শর্টকাটে বলতে গেলে সুন্দর করে করি, এই যে এটার সাথে এটার একবার, তাই তো, আবার এটার সাথে এটার একবার, তাই না, আবার এটার সাথে এটার একবার, আবার এটার সাথে এটার একবার, তাই না। তাহলে প্রথমটাতে কি হবে দেখে বলতো, টি টি, ঠিক আছে, আবারও টি টি, তাই না, এটা ডবল, ঠিক আছে কিনা বল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখতো এই যে এইগুলো আর চলে আসার কারণে এখন তোর যে জিনোটাইপ কি ছিল এটা বের হয়ে গেছে, কেমনে বলতো, কারণ প্যারেন্টে, আমরা প্যারেন্ট বলতে শুধু মারটা নিছি না, মনে আছে, আর মার কিন্তু দুইটা ছোট হাতের টি ছিল, শুধু এখানে রেজাল্টে আমরা শুধু বড় হাতের টি দুইটাতে পাইছি, কিন্তু বাকি আবার বড় হাতের টি একটা পাইছি, আবার একটা ছোট হাতের টি পাইছি, এরকম না। এই দুইটা টি আমরা বলতে পারবো, ঠিক আছে, এগুলো হয়তো মার থেকে আসছে ক্রস করার কারণে, ঠিক আছে। তার মানে এখানে কি জিনোটাইপ কখন ডপ দুইটাই বড় হাতের টি আসছে, একটা এরকম আসছে একটা এরকম আসছে না, তার মানে আমার জিনোটাইপ অবশ্যই এটা ছিল, মার থেকে না, মানে একটা বড় ছিল একটা ছোট ছিল, আমার জিনোটাইপ অবশ্যই এটা ছিল, ঠিক না। কারণ একমাত্র অবশ্যই এটা হলেই মাত্র রেজাল্ট এরকম আসে, কারণ কারণ মার যে দুইটাই ছোট এটা তো আমি জানি, আর আমার একমাত্র এরকম স্ট্রাকচার হলে আমরা বলতে পারবো রেজাল্ট এরকম আসবে, ঠিক আছে। তার মানে আমার জিনোটাইপ এটা ছিল, আমার জিনোটাইপ হচ্ছে হেটেরোজাইগাস, ঠিক আছে। এভাবে ম্যান্ডেলের যে কনফিউশনটা ছিল যে আমি তো খাটো ঢুকাইছিলাম, খাটো কি তাহলে হয় নাই, খাটো গেছিল ঠিকই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রকট চিন ছিল নাম্বারটা, এটাই।
তাহলে টেস্ট ক্রস বুঝাতে পারছি। টেস্ট ক্রসের কিওয়ার্ড হচ্ছে যে, এটা জাস্ট বোঝার জন্য নোট করে দিচ্ছি, ঠিক আছে? সন্তানের সাথে সন্তানের ক্রস মায়েরটা, ঠিক আছে? আর মায়েরটা তো দুইটা জিনিস কি হবে, প্রচ্ছন্ন হবে, এটা খেয়াল রাখতে হবে। দুইটা জিনই ছোট হাতের টি হবে, ঠিক আছে? ছোট হাতের হবে, এবার লিখলে জাস্ট বোঝার জন্য লিখছি, ঠিক আছে? ছোট হাতের হবে। আর মারটা আমাদের জানা থাকবে, মারটা কি হবে, জানা থাকবে। আর সন্ধানটা কি থাকবে, অজানা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে অজানা থাকবে, এটাই তো আমরা বের করবো, ঠিক আছে? অজানা থাকলেও আমরা তো অ্যাকচুয়ালি জানি, আমরা অ্যাকচুয়ালি জানি না সন্তানটা এটা হয়। তো সন্তানটা এটা হয় যেহেতু জানি, আমরা এটা দিয়ে পরীক্ষা করে দেখাই দিব, কিন্তু আমরা ভাব দেখাবো আমরা অজানা, সন্তানটা জানতাম না এটা, ঠিক আছে? কিন্তু আমরা পরীক্ষা করে দেখাই দিব, ঠিক আছে? এবার পরীক্ষা করে। তাহলে টেস্ট ক্রস কি বুঝাতে পারছি? এখন হচ্ছে ব্যাক ক্রস। কি ক্রস? ব্যাক ক্রস। ব্যাক ক্রস সোজা কথাই, একদম ইজি কথা। টেস্ট ক্রসে আমি আমার মার সাথে চ্যালেঞ্জ করছি, ব্যাক ক্রসে আমি আমার বাবার সাথে করতে পারি, আমার মার সাথে করতে পারি। ব্যাক ক্রস মানে হচ্ছে যে আগের জেনারেশন, নেক্সট জেনারেশন আগের জেনারেশনের সাথে সেক্স করবে, এটা মা হইতে হবে না, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, এটা কিভাবে উদাহরণ দেওয়া যায়? আচ্ছা, ব্যাক ক্রস সোজা কথায়, এটা তো আমি, ঠিক না? বাবা ছিল দুইটা বড় হাতের টি, মা ছিল দুইটা ছোট হাতের টি। ক্রসটা ওর সাথে হইতে পারে, ক্রসটা ওর সাথে হইতে পারে, এটাই, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক ক্রস। বুঝতে পারছি? কিছু বুঝাইতে হবে এটার? আর তো কিছু বুঝাবার দরকার নেই, এটা ব্যাক ক্রস। তার মানে একটা জিনিস আসছে কিনা দেখতো, সকল টেস্ট ক্রসের ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস না, ঠিক আছে? যেমন আমার সাথে যখন মারটা হচ্ছে, তখন এটা টেস্ট ক্রসও বলা যাচ্ছে আর ব্যাক ক্রসও বলা যাচ্ছে, তাই না? এটা তো ঠিক আছে, সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস না, কারণ ব্যাক ক্রসের মধ্যে আবার বাবার সাথে আমারটা হয়, কিন্তু ওইটা তো আবার টেস্ট ক্রসের মধ্যে পড়ে না। তাহলে এটা আসলে পারবি তো? ওকে, এটা লিখে দিই, সন্তান, এটা বাবা মা। এটাকে ব্যাক কেন বলা হয়, কারণ আমরা ব্যাক পূর্ববর্তী জেনারেশনের সাথে করতেছি, ব্যাপারটা এমন করাই দিচ্ছি, পূর্ববর্তী জেনারেশনের সাথে ক্রস ঘটাচ্ছি, ক্রস মানে কি, সেক্স, ঠিক আছে? তো এটাকে বলা হয় ব্যাক ক্রস। তাহলে আপাতত মনোহাইব্রিড ক্রস, ব্যান্ডেল প্রথম সূত্র, টেস্ট ক্রস, ব্যাক ক্রস একদম ক্লিয়ার কিনা বল? এখন হচ্ছে যে ডাইহাইব্রিড ক্রস, এখানে হচ্ছে তোমার একটু মাথা খাটাইতে হবে, ঠিক আছে? একবার বুঝে ফেললে, যদি আমি চোরা পদ্ধতি শিখিয়ে দিব, সবকিছু শিখিয়ে দিব। ডায়াবেটিস কোর্সে আমরা কি করব, চারটা ভিন্ন ধর্মের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, তাই তো? চারটা বলতে জোড়ায় জোড়ায়, আমি যদি হাইট নিয়ে আলোচনা করি, হাইটটা লম্বা খাটো হবে, এরকম দুইটা ভিন্ন বৈশিষ্ট্য। আমি যদি রং নিয়ে আলোচনা করি, একটা সবুজ হবে একটা হলুদ হবে, এরকম। কিন্তু বৈশিষ্ট্য একটাই, হয় রং নিয়ে আলোচনা করতেছি অথবা হাইট নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এখন হাইট নিয়ে আলোচনা করলে ওই দুইটা জিন বিপরীতধর্মী হবে, আবার রং নিয়ে আলোচনা করলে ওই দুইটা জিন বিপরীতধর্মী হবে, ঠিক আছে? এখন সবগুলো একসাথে কাজ করবে, ঠিক আছে? আমি যদি তোকে বলি প্যারেন্টাল ওয়ান, প্যারেন্টাল ওয়ান মানে কি, যখন প্যারেন্ট অবস্থায় আছে, মা মাতৃ অবস্থায় আছে, ঠিক আছে? ধর গোল হলুদ, কি হলুদ, গোল হলুদ, ঠিক আছে? একটা মটরশুঁটি বীজ ধর, গোল কালার, সরি স্ট্রাকচারটা গোল, আবার রং হচ্ছে হলুদ, দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করতে হবে বলছি না? আর ওর সাথে ক্রস ঘটাবো আরেকটা বীজের, যেটা হচ্ছে কুঞ্চিত, কুঞ্চিত মানে চ্যাপ্টা আর কি, ঠিক আছে? কুঞ্চিত, কিন্তু ওর কালার হচ্ছে আবার সবুজ, ঠিক আছে? এখন গোল হলুদ যে বীজটা আছে, ওকে আমরা ধরলাম পুরুষ, ধরে নিলাম পুরুষ। এমন না যে ওকে পুরুষ ধরতে হবে, ওকে মেয়ে ধরতে হবে, এমন না, জাস্ট ধরে নিলাম। আমরা সবসময় ডোমিনেন্ট জিনিসটাকে পুরুষ ধরে নিচ্ছি, এটা ধরলে হয় আর কি, জাস্ট হিসাবে সুবিধার্থে। তারপর এটা হচ্ছে যে মহিলা, ঠিক আছে? এখন দুইটা ক্রস ঘটাইলাম, এটা তো ওদের ফিনোটাইপ,
ঠিক না? P1 এর ফিনোটাইপ, P1 মানে প্যারেন্টাল 1 এর ফিনোটাইপ আর কি। তাহলে ওদের জিনোটাইপটা কি হবে? জিনোটাইপটা কি হবে দেখি বলতো। জিনোটাইপটা তুই পারবি না। গো আমি 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 কি বলছিলাম, একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন কাজ করে, তাই না? একটা তার মানে গোলের জন্য দুইটা কাজ করবে, হলুদের জন্য দুইটা কাজ করবে, কুঞ্চিতের জন্য দুইটা কাজ করবে, সবুজের জন্য দুইটা কাজ করবে, তাই না? তো গোলের জন্য আমরা যেহেতু একদম শুরুটা ধরে নিচ্ছি, দুইটাই বড় হাতের টি ধরে নিলাম। আচ্ছা, টি না ধরে টি দিয়ে টল বোঝাচ্ছি তো, গোল দিয়ে আমরা রাউন্ড রাউন্ড বোঝাই, দুইটা বড় হাতের আর, ঠিক আছে? আর হলুদ, হলুদ দ্বারা বুঝাবো দুইটাই বড় হাতের ওয়াই, ঠিক আছে? কারণ হলুদ কালার নির্ধারণের জন্য দুইটা জিন কাজ করতেছে, আবার গোল জন্য দুইটা জিন কাজ করতেছে। আমি তো বলছিলাম একটা বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য দুইটা জিন কাজ করে, ঠিক আছে? কুঞ্চিতের জন্য, কুঞ্চিত, কুঞ্চিত মানে কি ধরলাম ও গোল না আর কি, ও গোল না, তাহলে ছোট হাতের আর ধরি। আর সবুজ দিয়ে আমরা ছোট হাতের ওয়াই ধরি, দুইটাই ওয়াই। এখন তুই বলতে পারো আমি জি ধরি না কেন, ঠিক আছে? আমি যদি অন্য ওয়ার্ড ইউজ করতাম, তখন প্রকট প্রচ্ছন্ন হিসাব করার সময় আমাদের মাথা আউট হয়ে যেতে হবে ফুল, ঠিক আছে? আমরা এখন ছোট হাতের ওয়াই দ্বারা বুঝবো যে এটা প্রচ্ছন্ন হয়ে গেছে, ঠিক আছে? বড় হাতের ওয়াই সাথে ছোট হাতের ওয়াই পড়লে এটা প্রচ্ছন্ন হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা, এখন কি ওদের মধ্যে ক্রস ঘটানো যাবে? এখন ঘটানো যাবে না, আগে ওদের গ্যামেট তৈরি করতে হবে না? গ্যামেট, গ্যামেট, গ্যামেটে কি হবে দেখি বলতো। গ্যামেট জনন কোষ চারটা তৈরি হবে, কিন্তু চারটাই সেম হবে না। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অত যায় না, চারটা আছে না, এখন দুইটা হবে আর কি। তো বল, আর ওয়াই, ঠিক আছে? আর ওয়াই, আর আর কিংবা ওয়াই ওয়াই, এই দুইটা জিনিস কখনো হওয়ার কোনো চান্সই নেই, পসিবিলিটি হয় নাই। কেন নাই? শুধু আর ওয়াই ক্রিয়েট হবে, কারণ আমরা মিউসিস বিভাজনে কি জানি, এটা যদি ক্রোমোজোম হয়, ঠিক আছে, সমসমস্ত ক্রোমোজোম তো, সমসমস্ত ক্রোমোজোম তো মিউসিস কোষ বিভাজনের সময় সমসমস্ত ক্রোমোজোম দুইটা দুইটা বিপরীত মেরুতে চলে যায় না? ধর, ধর এখানে আর আছে, এটা আর বুঝাচ্ছে, এটা ওয়াই বুঝাচ্ছে, ঠিক আছে? ঠিক সেম ভাবে ওর ক্ষেত্রেও এটা আর বুঝাবে, এটা ওয়াই বুঝাবে না, কারণ সবগুলোতে বরাতের, ঠিক আছে? এটা এক মেরুতে চলে যাবে, এটা আরেক মেরুতে চলে যাবে না? তারপর এটাকে ঘিরে একটা নিউক্লিয়াস তৈরি হবে, ওইটাকে, এটাকে ঘিরে একটা নিউক্লিয়াস তৈরি হবে, ওইটাকে ঘিরে একটা নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে কি কখনো আর আর ডবল ওয়াই এটা পসিবল? পসিবল না। গ্যামেট সৃষ্টি হলে আর ওয়াই হবে, এটাও একটা আর ওয়াই হবে, মানে জুনের যত গ্যামেট, চারটা গ্যামেট তৈরি হবে তো একটা কোষ থেকে, চারটা গ্যামেটই আর ওয়াই হবে, ঠিক আছে? বুঝতে পারছি কিনা বলতো? আচ্ছা, এই জিনিসটা আমি লিখে দিই, এটা লেখা লেখা থাকুক, ঠিক আছে? আর আর কিংবা ওয়াই ওয়াই, সবকিছু বুঝতে পারতেছিস তো? আর আর কিংবা ওয়াই ওয়াই পসিবল, পসিবলই না, ঠিক আছে? আর এখানে কি গ্যামেট তৈরি হবে? এখানেও ঠিক সেম, ছোট হাতের আই একটা ছোট হাতের ওয়াই, তাই না? ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই নিচে আমি তোর ইয়া দিলাম, একটা সুন্দর বাদ দিলাম, তাহলে বুঝবি, ঠিক আছে? এখন গ্যামেট যেহেতু তৈরি হয়ে গেছে, এখন ক্রস ঘটাবো, ঠিক আছে? তো ক্রস ঘটানোর পর প্রথম কি আসবে? প্রথম আসবে যে আমি যদি ওর সাথে, মানে ওর সাথে ওর ক্রস ঘটাই, তাহলে F1 জেনারেশন আসবে, এরকম না? এরকম আসবে না? বড় হাতের আর এর সাথে একবার ছোট হাতের আর, তারপর হচ্ছে যে কোথায় যাই কি বলে, বড় হাতের আর এর সাথে, আরে সর্দি, সর্দি লাগলো করতে, তো কফ চলে আসে। হ্যালো, হ্যালো।
হ্যাঁ, আর F1 জেনারেশনে তো বড় হাতের আর এটার সাথে মিলে এটার সাথে মিলে এত হিসাব করতে হয় না। এই দেখ, বড় হাতের টি ছোট হাতের টি মিলছে, একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, এটাই ঠিক আছে। তো F1 জেনারেশনে কি হবে, এখানে ঠিক সেম বড় হাতের আর মানে চারটা এক হয়ে যাবে আর কি, সিকোয়েন্স মেনটেন করে লিখলে আর গুলাকে এক সাইডে লিখছে, ওয়াই গুলাকে এক সাইডে লিখছে, ঠিক আছে। ওকে, তাহলে F2 পর্যন্ত ঠিক আছে, এটা হচ্ছে F1 জেনারেশন, কিন্তু সবসময় টেস্টটা করা হয় F2 পর্যন্ত, F2 পর্যন্ত, F2 F2 পর্যন্ত। এখন যদি F2 পর্যন্ত হিসাব করি আমি, এখন হচ্ছে প্যারেন্ট টু মানে কি, এবার আমরা বাপ মা হয়ে গেছি না, ব্যাপারটা এরকম না। এখন হচ্ছে যে F2 P2, P2 মানে প্যারেন্ট টু আর কি, ঠিক আছে। ওরা আবার এখন ইয়া করবে, তো ইয়া কি, আর আর ওয়াই ওয়াই, ঠিক আছে, ঠিক সেম ভাবে আর আর ওয়াই ওয়াই, এটাকে ছেলে ধরলাম আর এটাকে কি ধরবো, মেয়ে ধরলাম, ঠিক আছে। দুইটা ক্রস করাইলে প্রথমে এটার কি, এটা থেকে কি কি গ্যামেট আসতে পারে এটা আগে হিসাব করতে হবে, তাই তো। আগে যদি গ্যামেটটা হিসাব করতে না পারি, গ্যামেট হিসাবে যদি ভুল হয় তাহলে ফুল জিনিসটা ভুল হবে, ঠিক আছে। এখান থেকে গ্যামেট আসতে পারে আর ওয়াই, ঠিক আছে। এই দুইটা ক্রোমোজোমকে নিয়ে মানে একটা কোষ হইতে পারে, এই দুইটা জিনকে নিয়ে। আবার আর ওয়াই এরকম হইতে পারে না, এই দুইটা জিনকে নিয়ে হইতে পারে। আবার তারপর হচ্ছে যে বড় হাতের ওয়াই ছোট হাতের আর, তাহলে ছোট হাতের আর বড় হাতের ওয়াই হইতে পারে, তাই না। তারপর এটা হইতে পারে, আর তো কিছু হইতে পারে না, ঠিক ঠিক না। ওকে, ঠিক সেম ভাবে ওরও সেম, কারণ সেমই তো, ঠিক আছে। তো আমি কপি করে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, গ্যামেট এগুলা। এখন কথা হচ্ছে যে এখন F2 জেনারেশন কেমনে হিসাব করবি, ঠিক আছে। এটার সাথে এটা হিসাব দিতে পারে, এটার সাথে এটা লাগতে পারে, এটার সাথে কতগুলা না, অনেকগুলা না, এখন এতগুলো হিসাব করবি কোত্থেকে, ঠিক আছে। এখন এতগুলো হিসাব করার জন্য আমাদেরকে একটা ছক আঁকতে হয়, কি আঁকতে হয়, বক্স আঁকতে হয়, একদম ইজি। একটা কথা মনে রাখবে, চারটা গ্যামেট তৈরি হয়েছে না, তাহলে আমরা ছক আঁকবো 5x5, বুঝতে পারছি ব্যাপারটা, বুঝছো। যদি যদি তিনটা গ্যামেট তৈরি হতো, দুইজনের তিনটা গ্যামেট তৈরি হতো, তাহলে আমরা ছক আঁকতাম 4x4, মানে চারটা সারি, চারটা কলাম, ঠিক আছে। এখানে এখানে চারটা গ্যামেট তৈরি হয়েছে না, কলাম আঁকবো কয়টা, পাঁচটা, সারি আঁকবো পাঁচটা, বুঝতে পারছি। তাহলে আমি যদি এখন কলাম সারি আঁকা শুরু করি, তাহলে দেখতো আমাদের চারটা চারটা তৈরি হয়েছে না, তাহলে কলাম সারি আঁকি, তাহলে পাঁচটা হবে আর কি, ঠিক আছে। আমি আগে বক্স করে নিই, 1 2 3 4 5 হয়েছে না, 1 2 3 4 আর একটা 5 হয়েছে না। হওয়ার পর আমরা কি করব, আমরা এখানে একটা, এই প্রথম পদটাকে আমরা দুই ভাগ করে দিব, কয় ভাগ করে দিব, দুই ভাগ করে দিব, দুই ভাগ করে দিয়ে এই পাশে মেয়েকে রাখবো, মেয়ের গ্যামেট গুলাকে এই পাশে লিখবো, আর ছেলের গ্যামেট গুলাকে এই পাশে লিখবো। বুঝছ তাই আশা করি, ঠিক না। মানে মেয়ের গ্যামেট, মেয়ে চিহ্নটা নিচে দিছি না, বক্সের নিচে দিছি না, তাহলে এই লাইনে যেগুলো লিখবো এগুলো হচ্ছে মেয়ের গ্যামেট গুলা, আর এই লাইনে যেগুলো লিখবো এগুলো হচ্ছে ছেলের গ্যামেট গুলা। আর এখানে যে বক্স গুলো হবে এখানে হচ্ছে দুইটা মিলন হলে কি হবে তা, ঠিক আছে, আমি বুঝে দিচ্ছি। তাহলে ছেলের এখন ব্যাপারটা হচ্ছে গ্যামেট লেখার সময় সিরিয়াল মেনটেন করা অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি বলতে আমি এখানে যে সিরিয়ালে দিছি, প্রথমে দুইটাই বড় হাতের ওয়াই, তারপর আর এর সাথে আর বড় হাতের ওয়াই ছোট হাতের, আবার এখানে দেখ আর ছোট হাতের ওয়াই বড় হাতের, দুইটাই ছোট হাতের, এরকম এই জিনিসটা মেনটেন করতে হবে, ঠিক আছে। কারণ এই জিনিসটা মেনটেন করলে তারপর চোরার পদ্ধতিটা শিখাইতে পারবো, ঠিক আছে। এখন এখানে কি হয়েছে, প্রথম সিরিয়াল কি ছিল, দুইটাই বড় হাতের, তাই না।
ওরও সেম, দুইটা বড় হাতের, ঠিক না? তারপর ওর আর বড় হাতের ছিল, ওয়াই ছোট হাতের ছিল, তাই না? ওরও সেম, আর বড় হাতের, ওয়াই ছোট হাতের। তারপর কি ছিল? ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, তাই না? ওরও ঠিক ছোট হাতের আই, বড় হাতের ওয়াই, তাই না? আমি আবারও বলছি, এগুলো যদি প্র্যাকটিস না করস নিজে থেকে, তুই ধুমধাম ভুলে যাবি, ঠিক আছে? এগুলা এগুলো আমারও আয়ত্ত আসতে অনেক সময় হয়েছে। তারপরে কি আছে কোথায়? ছোট হাতের আই, ছোট হাতের ওয়াই, ঠিক আছে? লিখে ফেলছি না? ছেলে মেয়ে দুইটা লিখে ফেলছি F1 এর। এখন F2 কি হইতে পারে? এই বক্স গুলো হচ্ছে যে ওর সাথে ওর কি হবে? এই বক্সটা হচ্ছে যে, আমি যদি পয়েন্ট দিয়ে দেখাই, এই বক্সটা কি বোঝাচ্ছে? এই বক্সটা বোঝাচ্ছে ওর সাথে ওর কি হবে। এই বক্সে কি হবে? ওদের সাথে ওর সাথে ওর কি হবে, ঠিক না? এই বক্সের মধ্যে পড়তেছে কোনটা? এই লাইনের মধ্যে পড়তেছে ও, এই লাইনের মধ্যে পড়তেছে ও। এই বক্সে কি হচ্ছে? এই লাইনের মধ্যে পড়তেছে ও, এই লাইনের পড়তেছে ও, ঠিক আছে? এই লাইন এর সাথে ওর, এরকম, ঠিক আছে? তাহলে আমি যদি এগুলো অন্য কালার দিয়ে দিই, হলুদ দিয়ে দিই, এটার সাথে করলে কি হবে? দুইটা আর, দুইটা বড় হাতের ওয়াই, তাই না? এখানে কি হবে? এখানে হবে যে আর গুলো একসাথে লিখতে হবে, ঠিক আছে? আরেকটা ওয়াই, এরকম। এটা কি হবে দেখে বলতো? এখন তুই বলবি। ভেরি গুড, দুইটা বড় হাতের ওয়াই, ঠিক আছে? আমি জাস্ট এগারোটা বোঝাচ্ছি, এগারোটাতে পড়তে পড়তেছে এটা আর এটা, তাই না? তার মানে এই দুইটার ক্রস হবে। আচ্ছা, তারপর এখানে কি হবে? এটা হবে, তাই না? আফসোস। তারপর এটা কি হবে? দুইটাই বড় হাতের আর, ভেরি গুড। তারপর এটা কি হবে? বড় হাতের আর দুইটাই, দুইটা ছোট হাতের ওয়াই হবে। তারপর একটা বড় হাতের আর, একটা ছোট হাতের আর, ঠিক আছে? হয়েছে, মিলছে? তারপর হচ্ছে যে একটা বড় হাতের আর, একটা ছোট হাতের আর, একটা, দুইটাই ছোট হাতের ওয়াই, ঠিক আছে? মিলছে না? আচ্ছা, তারপর এখন হচ্ছে আবারও বড় হাতের আর, একটা ছোট হাতের আর, তারপর হচ্ছে দুইটাই বড় হাতের ওয়াই, তাই না? তারপর হচ্ছে কি, আর কি লেখা যায়? কি বলে, এখানে করতেছে আর, আর, ওয়াই, ওয়াই, ঠিক আছে? আমি এখন লিখে যাচ্ছি, ঠিক আছে? তুই আর এখন তো বুঝবি আশা করি, ঠিক আছে? তারপর এটা, ওকে। তারপর হচ্ছে যে আর ওয়াই, সরি আর ওয়াই কেন লিখলাম? আর আর ওয়াই, ওয়াই। মোমো কল দিছে, তারা একটু ধরি। তারপর এটা কি হবে দেখে বলতো? ঠিক আছে না? তারপর হচ্ছে যে এখানে দুইটা ছোট হাতের, একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই। তারপর আর কি আছে? দুইটা ছোট হাতের আর, দুইটাই ছোট হাতের ওয়াই। আচ্ছা, এটা তো F2 জেনারেশনের ফিনোটাইপ পাবো, ঠিক না? এগুলো হচ্ছে জিনোটাইপ, এগুলো হচ্ছে জিনোটাইপ, আর এগুলোর ফলে আমরা যে গঠনটা পাবো এগুলো ফিনোটাইপ, তাই না? F2 জেনারেশনের জিনোটাইপ কখনো জিজ্ঞেস করবে না, কারণ এখানে অনেকগুলো জিনোটাইপ আছে, ঠিক আছে? জিনোটাইপ তুই কখনো হিসাব করতে পারবি না। F2 তে তোকে জিজ্ঞেস করে ফিনোটাইপ কি, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল কর, চোখ বন্ধ করে তুই যদি এখানে সিরিয়াল মেনটেন রাখো, স্যার এখানে সিরিয়াল মেনটেন রাখো, আমি যেভাবে রাখছি, ঠিক আছে? তাহলে ভুল হবে না, চোখ বন্ধ করে একটা সমকোণী ত্রিভুজ আঁকি ফেলবি, ঠিক আছে? কি আঁকবি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকবি আমি যদি দেখাই, এই যে এখান থেকে এভাবে একটা সমকোণী ত্রিভুজ আঁকবি, ঠিক আছে? বুঝতে পারছি কিনা বল একটু। এখন এই ত্রিভুজের দাগগুলা, অনলি দাগগুলা, এই ত্রিভুজের ভিতরে গুলা না, অনলি যেখানে দাগ পড়ছে, হ্যাঁ, দেখ ওগুলো সব সেম হবে, ফিনোটাইপ সেম হবে, দেখবি? গোল আলু হলুদ, ঠিক আছে? এখানে গোল আলু হলুদ হবে না, যেহেতু বড় হাতের আরটা প্রকট। এটা গোল আলু হলুদ হবে না, যেহেতু বড় হাতের ওয়াইটা প্রকট আর বড় হাতের আরও প্রকট, ঠিক আছে? এটা গোল আলু হলুদ হবে না, 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 এটা গোল আলু হলুদ না। এখন দেখতে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। তার মানে গোল আলু হলুদ পাইছি 9টা, তাই না? গোল আলু হলুদ পাইছি 9টা। তাহলে আমি লিখে দিই ফিনোটাইপ অনুপাত,
ফিনোটাইপ অনুপাত ফিনোটাইপ অনুপাত কয়টা বেশি 9টা বেশি গোল আলু তাই না গোল আলু হলুদ অনুপাত বাকিগুলো আমরা আস্তে আস্তে হিসাব করি ঠিক আছে কারণ 9টা তো বাইরে করে দিছি ঠিক না এখন ত্রিভুজের ভিতর থেকে হিসাব করি দেখো ডবল আর ডবল ওয়াই ঠিক আছে এটা কি এটা গোল আলু আর সবুজ গোল আলু সবুজ না এখন গোল আলু সবুজ কয়টা কয়টা পাইছি দেখি এটা একটা পাইছি গোল আলু সবুজ আর একটা হচ্ছে এটা গোল আলু সবুজ ঠিক না বড় বড় হাতে আর থাকার কারণে এটা গোল আলু হয়ে গেছে আর ছোট হাতের দুইটাই ছোট হাতের এটা গোল আলু সবুজ আর কয়টা আছে আর দেখতো এটা এটা কি হবে না এটা বাদ আগে গোল আলু হলুদ গুলো হিসাব করি ঠিক আছে দেখতো আরেকটা পাইছি কিনা গোল আলু হলুদ আর পাইছিস গোল আলু হলুদ আর নাই তাহলে গোল আলু হলুদ গোল আলু সবুজ পাইছি কয়টা গোল আলু সবুজ পাইছি 3টা এখন হচ্ছে যে বাকি আছে কয়টা বাকি আছে আর 4টা তাই না 4টার মধ্যে হিসাব করা তার কোনো ব্যাপার না এটা কি বলতো এটা হচ্ছে যে এটা হচ্ছে এটা কি বলতো এটা কি হবে ডবল আর মানে এই যে এটা 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 কি একটা হলো হলুদ মানে কুঞ্চিত হলুদ তাই না কুঞ্চিত হলুদ কয়টা পাইছি একটা আর আর কয়টা দেখতো এটা এটা কি হবে এরপর একটা কি দেখতো কুঞ্চিত হলুদ আরেকটা পাইছি এটা দেখতো আরেকটা পাইছি এরপর একটা এরপর একটা কুঞ্চিত সবুজ তাহলে এটা বাদ তাহলে কুঞ্চিত হলুদ পাইছি কয়টা 3টা তাহলে 9:3:3 আর একটা পাইছি শুধু কুঞ্চিত সবুজ 1 এটাকে অন্য কালার দিই 1 ঠিক আছে 1 ফিনোটাইপিক অনুপাত বের করা শিখছস কিনা বলতো এবার মজা পাইছস 9 হচ্ছে কি 9 হচ্ছে যে গোল আর হলুদ ঠিক না 9টা হচ্ছে গোল হলুদ গোল হলুদ 9টা ফিনোটাইপিক অনুপাত বলতে কি বুঝি এগুলো আবার ভুলে যাই আমরা ঠিক আছে 3টা পাইলাম কি 3টা কি পাইছি গোল সবুজ গোল সবুজ গোল সবুজ পাইছি 3টা ঠিক আছে আর এটা এটা হচ্ছে কুঞ্চিত হলুদ তাই না কুঞ্চিত হলুদ পাইছি কয়টা 3টা আর কুঞ্চিত সবুজ পাইছি কয়টা কুঞ্চিত সবুজ পাইছি 3টা 3টা তো এই ছিল আছে ক্লাস ঠিক আছে বুঝছস কিনা আমারে বল সব আচ্ছা সরি কুঞ্চিত সবুজ একটা তাহলে পুরো হ্যাঁ ভেরি গুড কুঞ্চিত সবুজ 3টা সরি একটা তাহলে ব্যাপারটা মিলছে কিনা বলতো সব আমি সবকিছু বুঝাইতে পারছি কিনা বলতো পারছস আচ্ছা তাহলে আজকে গেলে একটু এটা মানে আর 2 ক্লাস লাগবে ঠিক আছে শেষ করে ফেলবো দুম করে মাঝখানে জুলজি চ্যাপ্টার শেষ করতে থাকবো ঠিক আছে তাহলে আজকে ক্লাস এতটুকুই